This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রামের মন্দির তো আগেও ছিল, পরবর্তীকালে একটা বিশাল বড় ধর্মীয় সংকট তৈরি হয়েছিল। না, আমার কাছে নির্দিষ্ট আলাদাভাবে খবরের কোনো গুরুত্ব নেই। আমার নিজের কনফিউশন ছিল, কারণ আমি কোনোদিন এরকম ভাবে এত বড় মেগা জায়গায় কাজ করিনি। হ্যাঁ, যেহেতু আমার বাবা, আমার ঠাকুমা, আমার ঠাকুমার বাবা সবাই প্রধানমন্ত্রী ছিলেন বলে আমিও অ্যাজ ইউজুয়াল করতে প্রধানমন্ত্রী হব। আমি দায়িত্ব নিয়ে বলছি, তার মধ্যে অন্তত 22,000 পুজো কমিটি টাকাটা না পেলে পুজো করতে পারতো না। আমার মধ্যে তো ন্যূনতম শালীনতা থাকবে, নইলে আপনি আমার সাথে কথা বলবেন কেন? মা বন্ধু ছিল, মা সব, মার কাছে সব বলা যায়, সব আবদার করা যায়। আবার মারও মার কাছে খেয়েছি, বাবা কোনোদিন গায়ে হাত দেয়। কালচারাল সেক্টর গুলোকে ডেভেলপ করছি, হসপিটাল গুলোকে ডেভেলপ করছি, যেগুলো মানুষের দরকার। আমি বললাম আমি এমপি, আমার বক্তব্য হচ্ছে যে বা যারাই করুক তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি মানে আইন প্রণয়ন করা উচিত। তার তো লজিক, আমি লজিক্যালি বিরোধিতা করি। আমি দুটো গালাগালি দিলাম, ওটা বিরোধিতা নেই। কিছু স্মৃতি, কিছু বিস্মৃতি, কিছু আফসোস, কিছু প্রাপ্তি, সফলতা, ব্যর্থতা, সবই যেন এক সুরে বাঁধা। চেনা মানুষের অচেনা গল্প হবে মগজমারির আড্ডায়। তাহলে দেখতে থাকুন আজকের পর্ব। আর হ্যাঁ, আজকের পর্বের প্রাণ ভোমরা হলো ভূতের রাজা দিল বর, প্রতিসাদে মাতৃত্বের ছোঁয়া এবং মণিমহেশ হসপিটাল। নমস্কার, মগজমারির আর একটা পডকাস্টে আপনাদের স্বাগত। আমার বাদিকে রয়েছে ডানপন্থী নেতা পার্থ ভৌমিক। কেমন আছেন স্যার? অলওয়েজ ফাইন। রাজনীতি না অভিনয়? হ্যাঁ, দুটো মধ্যে অভিনয় প্রথম শুরু করেছি, কারণ ওটা ক্লাস 4 থেকে করি। আর রাজনীতিতে এসেছি কলেজে ঢোকার পর। অত স্বাভাবিকভাবে তার আগে 10 বছর অ্যামেচার অভিনয় করা হয়ে গেছে এবং ওটা তখন রক্তে ঢুকে গেছে। কিন্তু তার পরবর্তীকালে যখন আবার রাজনীতিতে ফুল ফর্মে করেছি, তখন আবার নাটক থেকে অনেকটা বিচ্যুত হয়ে গেছিলাম। অতএব স্বাভাবিকভাবে তারপরে টানা 2011-তে এমএলএ হওয়ার পরে তারও 3 বছর বাদে আবার, বিশেষত ব্রাত্য বসুর উৎসাহী, নাটক করতে নেমেছিলাম আবার। তার আগে অ্যামেচার নাটক করেছি, এমনিও আমাদের জেলা জুড়ে প্রচুর জায়গায় নাটক করে বেরিয়েছি, গ্রুপ ছিল। কিন্তু মানে প্রফেশনালি থিয়েটার করাটা এটা 2014 সাল থেকে ব্রাত্য বসুর অনুপ্রেরণাতেই মূলত আমি করেছি। রাজনীতি নেতা হিসেবে বা থিয়েটার কর্মী হিসেবে মানুষকে রুটেড থাকতে হয়, একদম সাধারণ মানুষের সঙ্গে ডেইলি যোগাযোগ রাখতে হয়। সেটা অভিনয়ের জন্য কাজে লাগে, আর রাজনৈতিক নেতা হিসেবে তো লাগে। তো আপনার গাড়িটা যখন ঢুকছিল, আপনার কনভয়েতে একটা গাড়ি, দুটো পাইলট কার, তো তারপরে 4 জন বাউন্সার বা সিকিউরিটি যারা রয়েছে, তারপরে রুটেড থাকা সম্ভব? প্রথমত নাটকের জায়গায় এরা কেউ আমার সাথে যায় না, আমি একা যাই যেখানে নাটক করতে যাই। এদের কাউকে আমি সঙ্গে নিই না। কিন্তু পার্টিকুলারলি আমার নৈহাটির বুকেও আমি এদের সঙ্গে নিয়ে ঘুরি না। কিন্তু আজকে 25শে বৈশাখ ছিল, প্রচুর জায়গায় প্রোগ্রাম ছিল, প্লাস আমাকে ভাটপাড়া জগদ্দলে যেতে হয়েছিল। ওই জায়গাটা খুব সেন্সিটিভ জায়গা। যখন ওই জায়গাটায় যাই তখন এদের আমার নিতে হয়, কারণ আপনি জানেন ওখানে একটা ক্রিমিনাল বাস করে, সে যখন তখন যা ইচ্ছা করে দিতে পারে। সেটাকে প্রোটেক্ট করার জন্য এটা করতে হয়। আর এটা আমাকে রাজ্য সরকার দিয়েছে, আমি তো নিজে রাখিনি। এটা রাজ্য সরকার আমাকে প্রোটেকশন দিচ্ছে ফ্রম এ হুলিগানস, ফ্রম এ ক্রিমিনাল। স্বাভাবিকভাবে ওটা যখন আমি ভাটপাড়া জগদ্দলের ওই পোর্শনে যাই তখন এটা আমাকে ব্যবহার করতে হয়।
কিন্তু আপনি সমস্ত থিয়েটারের লোকদের জিজ্ঞেস করুন, যেখানে যেখানে আমি থিয়েটার করতে চাই আমি একা যাই, কেউ থাকে না আমার সাথে, মানে এরা কেউ থাকে না। আপনি যখন এই কথাটাই বললেন, তাহলে এই যে ভাটপাড়া, ওই জগদ্দল, কাকিনাড়া, ওই জায়গাটাকে এই ভয়টা ওখান থেকে কাটানো যাচ্ছে না কেন? এটা তো একদিনে করা সম্ভব না, ওটা এত রুটেড হয়ে গেছে, হুম, সময় লাগবে, কেটে যাবে, সময় লাগবে। হুম, এই প্রথম ভাটপাড়ার বুকে একটা নাট্যোৎসব হয়েছে, হুম, যেটা লাস্ট 20 বছরে কোনোদিন হয়নি। হুম, আপনাকে কালচার দিয়েই অপসংস্কৃতিকে দূর করতে হবে, হুম, আর সেটার লড়াইটা সবে 1 বছর হলো আমি এমপি হয়েছি, হুম, লড়াইটা শুরু হয়েছে, আর লড়াইটা যখন শুরু হয়েছে লড়াইটা শেষও হবে। হুম, ভাটপাড়ার মানুষও নিশ্চিন্তে ঘুরে বেড়াবে, তার জন্য প্রাথমিক যে যে জিনিসগুলো দরকার সেগুলো আমরা করছি। হুম, পুরো ভাটপাড়াটাকে আমরা এবং কাকিনাড়া জগদ্দলের ওই পোর্শনটা আমরা সিসি ক্যামেরা দিয়ে মুড়িয়ে দিচ্ছি, হুম, যাতে ক্রিমিনালরা ভয় পায় যে আমি কিছু করলে ওটা ধরা পড়ে যায়। হুম, আমরা কালচারাল অ্যাক্টিভিটিস শুরু করেছি, যেসব জায়গাগুলো দিয়ে আমি রাউডিজমটাকে বন্ধ করতে পারবো। হুম, আপনি খবর নিয়ে দেখবেন লাস্ট 2-2.5 মাস এই চত্বরে কোনো গন্ডগোল হয়নি, হুম। কেউ কাউকে একটা থাপ্পড়ও মারেনি। এটা যত দিন যাবে আমার ধারণা তত এলাকার উন্নতি হবে। এবার আপনার এই মুহূর্তে অভিনয়ের কাজ কি চলছে, মানে নাটক কি চলছে? 5খানা নাটক, হুম, উৎপল দত্তের ফেরারি ফুজ, মেঘনাথ দা যে নাটকটা বোধহয় প্রায় 1000 রজনীর উপর করেছেন, 1500-1600, হুম, সেটাকেই নতুন ফর্মে যিনি নাটককার চন্দন সেন তার অনুরোধে আমি আধুনিক যুগ সময় এটা কি হুম, হতো সেই দায়বদ্ধতা করছি। সিনেমা থেকে নাটক, দুটো হুম, কাজ, 3টে কাজ আমরা করছি। হুম, একটা দাদার কীর্তি 100তম রজনী হয়ে গেছে, বসন্ত বিলাপ এবং আনন্দ, হুম, যেটা ঋষিকেশ মুখার্জি হিন্দিতে আনাত করেছে। হুম, 5টা নাটকের কাজ করছি। হুম। এই এই কোন ক্যারেক্টারটা আপনার, এই যে 5টা নাটক, কোন ক্যারেক্টারটা আপনার মানে মনের কাছাকাছি? না, আনন্দে ডক্টর ভাস্কর বন্দ্যোপাধ্যায়, হুম, ফেরারি ফুজে জ্যোতির্ময়, হুম, দায়বদ্ধে গগন। আমি কোনটা ছেড়ে কোনটার কথা বলবো? হুম, প্রত্যেকটা চরিত্রেরই মারাত্মক গুরুত্ব আছে, আর এক একটা তো এক এক ধরনের গল্প। আপনি যদি দায়বদ্ধ বলেন সেটা একটা প্র্যাকটিক্যাল খেটে খাওয়া মানুষের গল্প, হুম, আবার আপনি যদি জ্যোতির্ময় বলেন তাহলে ওটা একটা এপিক থিয়েটার, আমি বলবো এটা স্বাধীনতা সংগ্রামের সময়ের কথা। আনন্দ যদি বলেন একটা ক্যান্সার পেশেন্ট, হুম, তার সাথে একটা ডাক্তারের একাত্ম হয়ে যাওয়া, তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করা, এটাকে আপনি ন্যাচারাল থিয়েটার বলতে পারেন। হুম, বসন্ত বিলাপ একটা, মানে আগের দিনে পাড়ার রকের ছেলেরা হুম, যেভাবে একটা পাড়ায় বসে আড্ডা মারতো, অনেকে বলতে হয় রকবাজ ছেলে, হুম, কিন্তু এই রকবাজ ছেলেরাই পাড়ার যে কোনো মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়তো। একদম। সেই যে বাঙালি কালচার, সেই বাঙালি কালচারটার আস্বাদন পাই বসন্ত বিলাপ করে। আর দাদার কীর্তি তো একটা নস্টালজিক ব্যাপার, হুম, সবাই জানে। এর আহ, আগে আমি টিনের তলোয়ার করেছি, হুম, মেঘে ঢাকা তারা করেছি, 21 গ্রাম করেছি, এসব নাটকগুলো করেছি যেগুলো অনেকদিন ধরে চলেছে। 21 গ্রাম তো এনএসডি তেও গেছিল হুম। দিল্লিতে। কাউন্সিলর, এমএলএ, এমপি এবং অভিনেতা পার্থ ভৌমিক। আজকে সে যে জায়গায় রয়েছে, তার জীবনে তার মায়ের ভূমিকা। মা ছাড়া তো আমার কোনো মূল্যই নেই, অস্তিত্ব নেই। কিন্তু আমরা সবকিছু অ্যাচিভমেন্টের পর তাদের কথা বলতেই ভুলে যাই। না না, আপনি দেখবেন আমি এই সেদিনও জি টিভিতে ওদের ওই দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জি আমাদের বসন্ত বিলাপের পুরো টিমটাকে ডেকেছিল। হুম, আমি সেখানেও বলেছি যে আমার মার মস্তানি এখনো আমার সংসারে চলছে, 84, হুম, সে যা বলবে সেটাই সংসারের শেষ কথা, হুম। স্টিল নাও। না আমার মা বাবা। ছাড়া আমার জীবনের কোনো অস্তিত্ব নেই। বাবা মারা গেছেন 2012, বাবা কলেজের অধ্যক্ষ ছিলেন, হাওড়া শোভারানী মেমোরিয়াল হুম, কলেজে। আমার মাও মিস্ট্রেস ছিলেন। আহ, দেখুন, বাবা তো গার্জিয়ান হয় একটু ভয় পেতাম, হুম, মা বন্ধু ছিল। মা সব, মার কাছে সব বলা যায়, হুম, সব আবদার করা যায়। আমার মারও মার কাছে খেয়েছি, বাবা কোনোদিন গায়ে হাত দেয়। হুম, মা প্রচুর মেরেছে। আর পরবর্তীকালে আমার স্ত্রী মেয়ের কথা বলতে হয়, হুম, কারণ আমি যখন বিয়ে করেছি তারপরে এতটা সময় রাজনীতিতে ছিলাম, হুম, যে সময়টা স্ত্রীকে সময় দেওয়ার কথা ছিল সেই সময়টাও তাকে বঞ্চিত করেছি।
মেয়েকেও বঞ্চিত করেছি। আমি যখন ছোট, আমি সেই যখন ভোরবেলা স্কুলে যেত, আমি তখন ঘুম থেকে উঠতাম না, কারণ আমি অনেক রাতে ঘুমোতাম। এবার যখন আবার অনেক রাতে বাড়ি ফিরতাম, আমার মেয়ে ঘুমোতো। তখন আমার মেয়েও আমাকে খুব মিস করেছে ছোটবেলা। আর বাড়ির স্যাক্রিফাইস না থাকলে আপনি কিছু করতে পারবেন না। আমার মনে হয় না এরকম পৃথিবীতে কেউ সাকসেসফুল মানুষ আছে যাদের পিছনে তাদের 100% বাড়ির ভূমিকা আছে। এরকম একজনও দেখাতে পারবে না কেউ যে তার বাড়ির ভূমিকা নেই। বাড়ির ভূমিকা ছাড়া একটু করা সম্ভব না। তো আপনার মানে এই যে সময়টা দিতে পারেননি মেয়েকে বা নিজের স্ত্রীকে, তো এখন সেটা দেওয়া পসিবল হয়? না, এখন ওটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, আচ্ছা। একটা অভ্যেস হয়ে গেছে। আমার বউ জানে ঘুম থেকে উঠবে, আবার সকালে বেরোবে, আবার রাত্রেবেলা ঢুকবে। এখন একটা 30 বছর বিয়ে হয়ে গেছে, 31 বছর বিয়ে হয়ে গেছে, এখন চলছে পারস্পরিক। সবাই আমরা সবাইকে বুঝি, জানি যে আমার মেয়েও জানে বাবাই সবাই ঢুকবে, এই করবে। ওর বলতে যেদিন সময় বার করি, ওই রোববার দিন হয়তো কোনো এক দুপুরে সময় পেলাম, আমি, মা, আমার বউ, আমার মেয়ে 4 জন একসাথে বসে খাচ্ছি, ওই আড্ডা হচ্ছে, গল্প হচ্ছে, ওই রকম। রান্না করেছেন আপনি কোনোদিন? না, জীবনে করি। করা উচিত নয়? আমি যাই না, আমি করিনি। আমি তো করা উচিত কি উচিত না শিখিও নি, করিনি। আমি চা ছাড়া কিচ্ছু করতে পারি না, একমাত্র চা করতে পারি। তাহলে একদিন একটা ট্রাই করে মেয়েকে এবং আপনার মাকে। আমার মেয়ে অসাধারণ রাঁধে না, ওরা আমায় অ্যালাউ করবে না, বলবে তুমি যেটা করবে ওটা মুখে দেওয়া যাবে না। ওয়েস্টেজ অফ টাইম, ওয়েস্টেজ অফ ফুড। এবার একটু অন্য প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে এই বিকেল বেলা করে যে নিউজ চ্যানেলগুলোতে গলার বা এই শিরাগুলোকে মোটা করে একটা উদ্ভট অঙ্গভঙ্গি করে চিৎকার চেঁচামেচি হয়, সেটা সব দলেরই, মানে এদিক ওদিক সেদিক সব দলের লোকেরা এটা করছে। এইটাকে আপনি কতটা এইটাকে কিভাবে দেখেন আপনি? আমি টানা 2 বছর টিভি করেছি একটা টাইমে, 2019-এর পর। আমি জীবনে কোনোদিন এরকম ভাবে কথা বলিনি। আপনি সব টিভি চ্যানেলকে জিজ্ঞেস করে দেখুন। আমি সেটাই বলছিলাম, আপনার যতগুলো আমি ইন্টারভিউ দেখছিলাম সেখানে আপনি কোন ধরনের কটু কথা বলেননি বা ওইভাবে আমি বলি না, আমি বলি যে আমি থামলে বলবো, নইলে বলবো না। আমি কোনোদিনই ওই জোরে চিৎকার করে ঝগড়াঝাটির মধ্যে যাইনি, কারণ আমি জানতাম আমাকে এক হচ্ছে আমি আমার পার্টিকে রিপ্রেজেন্ট করছি, এবং যারা দেখছে তারা জানে আমি রিপ্রেজেন্টেটিভ অফ মাই পার্টি। আমি যদি অসভ্যতামি করি, আমার পার্টি বদনাম হবে। আমার পার্টির সুনাম রাখাটাও তো আমার কাজের মধ্যে পড়ে। আমি কোনোদিন ঝগড়া করিনি। যখন এসব ঝগড়া হতো আমি চুপ করে থাকতাম। তা আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, এটা থামুক, থামলে বলবো, নইলে আর যদি না থামে বলবো না, কিন্তু আমি ঝগড়া করতে পারবো না। এই ভাষার স্তর নেমে যাচ্ছে, একজনের সঙ্গে একটা রাজনৈতিক দলের সঙ্গে অন্য তার অপোজিশনের সঙ্গে তার বিচারধারার লড়াই থাকতে পারে, সবকিছুই থাকতে পারে, সব ইস্যু ভিত্তিক আলোচনা থাকতে পারে, ডিসএগ্রিমেন্ট থাকতে পারে, কিন্তু এই যে ভাষা দিন 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 খুব খারাপ এবং কুৎসিত হয়ে যাচ্ছে, এইটার পিছনে কারণ কি আপনার কি মনে হয়? এটা এই কালচার বাংলায় ছিল না। মমতা ব্যানার্জি তো জ্যোতিবাবুকে নমস্কার করেছে, বুদ্ধ ভট্টাচার্য মমতা ব্যানার্জিকে ফুল দিয়েছে। ইভেন দেখুন জগন্নাথ ধাম যেটা উদ্বোধন হলো, দিলীপ ঘোষ তো গেলে, আমরাও আমাদের লোকাল এলাকায় আমরা সিপিএম এর বাড়িতে তো যাই নিমন্ত্রণ থাকলে, তারাও তো আমাদের অনুষ্ঠানে আসে। এটা মূলত নষ্ট করেছে আপনাদের, মানে আমার বলতে কোনো দ্বিধা নেই, এটা শুভেন্দু অধিকারী। কারণ ওকে এত বেশি করে নিজেকে বিজেপি প্রমাণ করতে হবে, ও কিন্তু নিজের সাথে নিজে লড়ছে, এবং তার জন্য ও বিজেপির কাছে মানে গুরুত্ব পাওয়ার জন্য এবং বিজেপির মধ্যে নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য ও অসাংবিধানিক, অগণতান্ত্রিক এবং অশালীন শব্দ ব্যবহার করছে। মানে ও ভাবছে যে এটা করে মানুষের মধ্যে এটা ভাব ঢোকানো যাবে যে আমি তীব্র মমতা ব্যানার্জি বিরোধী, কিন্তু আলটিমেটলি যে এটা বাংলার কৃষ্টি সংস্কৃতির বাইরে, বাংলার মানুষ যে এই ধরনের ভাষা পছন্দ করেন না, সেটা বোঝার মতো বোধবুদ্ধিও আমার মনে হয় নেই। কারণ ওটা বোঝার জন্য একটু পড়াশোনা দরকার, এবং আমি কনফার্ম ওর পড়াশোনা
মান খুব একটা ভালো না, সেটা ওর রেজাল্ট দেখলেই বোঝা যাবে। ও যদি মাধ্যমিকে ওর রেজাল্ট দেখায়, 12-এ রেজাল্ট দেখায়, ওর নম্বর দেখেই বুঝবেন যে ওর পড়াশোনার স্তরটা কত দূর অব্দি। কিন্তু এই তো একসময় মমতা ব্যানার্জি খুব আস্থাভাজন ওই ছিলেন। জন্যই তো বলছি, যেহেতু চরম আস্থাভাজন ছিল, এখন চরম বিরোধিতা করতে গিয়ে ওকে এগুলো করতে হবে, বিজেপির কাছে নিজেকে এস্টাবলিশ করতে গিয়ে। এটার জন্যই ও করছে। দেখবেন যারা দল বদলায় তারাই সবচেয়ে বেশি এটা করে। যখন কোনো মানুষ ধর্ম বদলায়, দেখবেন পুরনো যে ধর্ম সেটাকে সবচেয়ে বেশি আক্রমণ করে। ঠিক তেমনি যারা এরকম, যাদের কোনো নীতি নেই, আদর্শ নেই, কথায় কথায় দল বদলায়, তারা সবচেয়ে বেশি পুরনো দলের বিরুদ্ধে আক্রমণ করে। এটা মানুষের তো কালচার। কারণ তার মধ্যে তো ওই যুদ্ধটা হয়, আমি ওখানে ছিলাম, আমাদের এখানে কেউ বিশ্বাস করবে না, তাহলে আরো বাজে কথা বল। প্রচুর বাজে কথা বললে যদি এখানে বিশ্বস্ত হওয়া যায়, সেটাই হচ্ছে। এবং এবং এই কালচারটা নষ্ট করছে তারাই, যারা দল বদলে। বাদবাকিদের আপনি এগুলো পাবেন না। এমনি কথা কাটাকাটি হবে, ধরুন শতরূপ আমার সম্পর্কে অশ্লীল কথা বললো, আমি শালীনতা বজায় রেখে তার উত্তর দিলাম, কিন্তু পুরোটাই রাজনৈতিক হবে, পুরোটাই রাজনৈতিক লড়াই, যুদ্ধ হবে। সুজন বাবু আমার বিরুদ্ধে বললো, আমি বললাম সুজন বাবুর বাড়ির 14 জন চাকরি পেয়েছে, এসব রাজনৈতিক যুদ্ধ হবে, কিন্তু অশালীন শব্দ ব্যবহার হবে। এই শুভেন্দু অধিকারী যখন তৃণমূল দল ছেড়ে বিজেপিতে যাবেন, এই একটা পটভূমি যখন তৈরি হচ্ছে, তখন সৌগত রায় বারবার তার বাড়িতে যাচ্ছে, আর উনি বেরিয়ে এসে বলছেন শুভেন্দুর সঙ্গে আমার কথা হয়েছে, আবার দুদিন পরে যাচ্ছে। এই টাইম ফ্রেমটা কি হয়? না, এটা না করলে তো আপনি শুভেন্দু অধিকারীকে এক্সপোজ করতে পারতেন না। আমরা তো জানতাম ও দল ছেড়ে চলে যাবে, আমরা জানতাম, কিন্তু আমরা যদি ওকে তাড়িয়ে দিতাম তাহলে ও হিরো হয়ে যেত। ও ওটা চাইছিল যে আমি এমন সব কথা বলবো যে তৃণমূল আমাকে তাড়িয়ে দেবে, তাহলে ও পাবলিকের কাছে হিরো হতো, যে আমি তৃণমূল করতে পারলাম না। কিন্তু আমাদের কাছে খবর ছিল যে অলরেডি ও সারেন্ডার অমিত শাহর কাছে করে এসছে, দিল্লিতে গিয়ে হাঁটু ধরে এসছে। আর সেটা তো নিজে যেদিন জয়েন করলো মাঠে বলেই দিল যে অমিত জির সাথে আমার আজকের পরিচয় নয়, আমি 2014 সালে ওনাকে নমস্কার করে এসেছিলাম। যবে থেকে সারদার ঘটনা এসছে তবে থেকে অমিত শাহর পায়ের তলায় বসে আছে। অতএব ও চাইছিল শহীদ হতে, আর আমরা শহীদ হতে দিইনি। আমরা আলাপ আলোচনা চালিয়েছি, নিজে ছেড়ে যা, আমরা তাড়াবো না। তাই হয়েছে, মানুষের কাছে এক্সপোজ করে দিয়েছি আমরা, যে আমরা রাখতে চেয়েছিলাম, ও থাকলো না। আচ্ছা, একজন সাংসদের কাজ কি? এইখানে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করার পিছনে আমার কাজ হচ্ছে গিয়ে যে একজন কাউন্সিলর, একজন এমএলএ, একজন এমপি, এ তো আলাদা আলাদা কাজ আছে। যে একজন দেখছি আমাদের পাড়াতে লোডশেডিং, তো আমার কাছে যে বিধায়ক আছে তার কাছে গিয়ে আমি কথা বলছি কেন আসছে না, বা একজন এমএলএ যদি আমার বাড়ির পাশে থাকে তাকে গিয়ে বলছি, একজন এমপি যদি আমার বাড়ির পাশে থাকে তাকে গিয়ে বলছি। আমাদের বোধহয় আমরা পরিষ্কারও নই, বা এটা নিয়ে কখনো কথাই হয় না যে একজন এমপির এটা কাজ। সে অন্য অনেক অ্যাসপেক্টেই কথা বলতে পারে বা দেখতেও পারে, তবু তো তার স্পেসিফিক কিছু কাজ আছে, সেইটা নিয়ে তো কখনো কথা বলি না আমরা। তার জন্যই আমার এই কোশ্চেনটা। স্পেসিফিক কাজ সবারও যায়, এমপিরও তাই। একটা এমএলএ সে বিধানসভায় পার্টিসিপেট করে, তার এলাকার কথা বলে। একটা এমপি পার্লামেন্টে পার্টিসিপেট করে, এলাকার কথা বলে। এবার পার্লামেন্টে কি, পার্লামেন্টে আইন প্রণয়ন হয়, যেটা সারা দেশে প্রবর্তিত হয় আলটিমেটলি পার্লামেন্টে পাস হওয়ার পর। অতএব এমপিদের গুরুত্ব, যেহেতু ওখানে আইন প্রণয়ন হয় সেই জন্য বেশি। কারণ বিধানসভার বিধায়করা আইন প্রণয়ন করতে পারেন না, রাজ্যের ক্ষেত্রে করতে পারেন কিন্তু দেশের ক্ষেত্রে করতে পারেন, ঠিক আছে? সেই জন্য এমপিদের যেহেতু আইন প্রণয়ন করে তাদের গুরুত্ব বেশি। কাজের ক্ষেত্রে খুব একটা ডিফারেন্স নেই কাজের ক্ষেত্রে। আপনি যদি এমপি হন, আপনি পাড়ায় থাকলে পাড়ায় কোনো অসুবিধা হলে আপনার কাছেই আসবে, ঠিক আছে? আর এমপির কাজ তো সব এমএলএদের নিয়ে কাজ করা, আর এগুলো একটা টিম ওয়ার্ক, ইন্ডিভিজুয়াল ওয়ার্ক হয় না, এগুলো টিম ওয়ার্ক। আজকে ভাটপাড়ায় কোনো প্রবলেম হলে আমাকে চেয়ারম্যানকেই বলতে হবে, আজকে ব্যারাকপুরে কোনো প্রবলেম হলে আমাকে রাজ চক্রবর্তীকেই বলতে হবে, আজকে বিশপুরে কোনো প্রবলেম হলে আমাকে সুবোধ অধিকারীকে বলতে হবে। আমি তো করতে পারলাম, আমাকে এমএলএ কে, মানে এটা সবসময় এটা একটা কম্বাইন্ড জব।
এটা ইন্ডিভিজুয়াল জব হয় না। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির মধ্যে মাঝে মধ্যে মিডিয়াতে বিভিন্ন মিডিয়া এইভাবে দেখানোর চেষ্টা করে যে মমতা ব্যানার্জি পুরনো লোকের উপর বেশি আস্থা করে এবং অভিষেক ব্যানার্জি চায় নতুনদের দলে জায়গা হোক। এই নিয়ে একটা দুজনের মধ্যে লড়াই চলে। এটা কি বাস্তবে এক্সিস্ট করে বা সেইটা কি রকম ভাবে? লড়াই কোনোদিন হতে পারে? মায়ের সাথে ছেলের লড়াই হয় কোনোদিন? মায়ের সাথে ছেলের যুক্তি নিয়ে কথা হতে পারে, কোনো অভিমান হতে পারে, লড়াই হয় নাকি? এগুলো মিডিয়া নিজেদের মতো করে তৈরি করে, কোনো লড়াই হয় না। এবং দেখুন, দুজনেই বলেন নবীন প্রবীণকে মিশিয়েই করতে হবে। আমার এত ধরুন, আমি আর কত বছর রাজনীতি করবো? পার্থ আরো ধরুন 20 বছর করবো। তো তারপর তাহলে তো নতুনদেরও তো তুলতে হবে, নইলে আমার 20 বছর পথে কি তাহলে আর তৃণমূল থাকবে না? আমাদের যদি মনে হয় যে আমরা আমাদের দলটাকে ইন লং টার্ম আমাদের থাকবে, মমতা ব্যানার্জি যেটা বলে, নিজেই বলেন যে আমি 3টে জেনারেশন তৈরি করে দিয়ে গেল। অ্যাকচুয়ালি আমি তো মমতা ব্যানার্জির জেনারেশন নই, আমি মমতা ব্যানার্জির পরের জেনারেশন। তাহলে আমার পরে তো আরো 2টো জেনারেশন হয়েছে যেটা মমতা ব্যানার্জি তৈরি করেছে। তাহলে স্বাভাবিকভাবে তিনি তো তরুণদের সুযোগ দেওয়ার কথা বলেন। তিনি যদি তরুণদের সুযোগ না দিতে চাইতেন তাহলে দেবাংশু এমপিতে কন্টেস্ট করতো, আমি বাপি এখানে কন্টেস্ট করতাম, বাপি জয়নগরে যে কন্টেস্ট করেছে আমাদের এমপিও করতো। এইগুলো সব প্রেসের তৈরি করা, এগুলোর কোনো সারবত্তা নেই। এমপিদের সঙ্গে মানে আপনার সঙ্গে মমতা ব্যানার্জির রিলেশন কিরকম? মানে আপনি চাইলে ফোন করে দিতে পারেন তাকে বা কোনো সমস্যা হলে জানাতে পারেন, এইরকম মা ছেলের সম্পর্ক রাজনীতিতে উনি আমার মাতৃসম, আমার 100 ভাগ অ্যাক্সেস আছে, যেটুকু বলতে পারি। আমি ইচ্ছা করলে ফোন করতে পারি কি পারি না ওটা আলাদা ব্যাপার। আমি এটুকু বলতে পারি, একজন মায়ের কাছে ছেলের যে আবদার, যে স্বাধীনতা, সেটা আমি ওনার থেকে পাই। জ্যোতিপ্রিয় মল্লিকের কথায় আসি, আপনি কোন একটা ইন্টারভিউতে আমি দেখেছিলাম জ্যোতিপ্রিয় মল্লিককে আপনি আপনার রাজনৈতিক 100 বার আমাকে রাজনীতিতে প্রতিষ্ঠা করেছে গোপাল মুখার্জি এবং জ্যোতিপ্রিয় মল্লিক, মমতা ব্যানার্জির হাতে ধরে। মাথায় মমতা ব্যানার্জি, কিন্তু এই জেলা পলিটিক্সে গোপাল মুখার্জি এবং জ্যোতিপ্রিয় মল্লিক আমাকে এস্টাবলিশ করেছে, আমাকে চিনিয়েছে, নৈহাটি থেকে তুলে নিয়ে গিয়ে সারা জেলা ঘুরিয়েছে। তারপরে মমতা ব্যানার্জির কাছে আমাকে পরিচিত করিয়েছে। তারপরে মমতা ব্যানার্জি আমাকে অনুধাবন করেছেন, পর্যবেক্ষণ করেছেন। এই যে পথ চলাটা, এটা লং জার্নি, 90 সাল থেকে। কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক এবং গোপাল মুখার্জি এরা দুজন তো আমাকে হাত ধরে টেনে নিয়ে গেছে, অস্বীকার করে লাভ নেই। আর মুকুলদা ছিল, মুকুলদার সাথে কিন্তু আমার আলাপ হয়েছে তৃণমূল কংগ্রেস হয়ে যাওয়ার পর, যুব কংগ্রেসের ওই পিরিয়ডে। তখন গোপাল মুখার্জি আমাদের জেলার সভাপতি, বালুদা অবজারভার। মুকুলদা যেহেতু রাজ্যের রাজনীতি করতেন, জেলা ওরিয়েন্টেড ছিলেন না, তো স্বাভাবিকভাবে মানে কাছড়াপাড়ায় থাকতেন, চিন্তাম এটা মুকুল রায়, কিন্তু আমরা পলিটিক্সটা করেছি গোপালদা বালুদাকে ধরে। তৃণমূলের যে এত এই মাঝখানে এই স্কুল টিচারদের নিয়ে পার্থবাবু যে স্কুল টিচারদের যে লাস্ট অনশন হচ্ছে, তারপরে হচ্ছে গিয়ে চাকরি চলে গেল, এটাকে আপনি কিভাবে দেখেন? না দেখুন, যার চাকরি চলে গেল তাদের মনে, তার পরিবারের মনে দুঃখ থাকবে, এটা একদম স্বাভাবিক ব্যাপার। এটা আপনিও যেভাবে দেখবেন আমিও সেভাবে দেখব, এখানে দেখার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, এবং এক্ষেত্রে মমতা ব্যানার্জির দেখার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। আমি শুধু এটুকু বলবো, মমতা ব্যানার্জি যতদিন আছেন, মমতা ব্যানার্জি এদের জন্য 100 ভাগ লড়বেন, আমি এটুকু বলতে পারি। আপনারা মমতা ব্যানার্জির উপরে আস্থা রাখতে পারেন, মমতা ব্যানার্জি 100 ভাগ আপনাদের জন্য লড়বে। যত দূর অব্দি যেতে হয় মমতা ব্যানার্জি আইনের সেই দরজায় ঠকঠক করে করা নাড়বে। মমতা ব্যানার্জি এদের নিয়ে রাজনীতি করবে না, এদের যাতে কাজটার কোনো অসুবিধা না হয় সেটা 100 ভাগ দেখবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। আপনার কি মনে হয় পার্থ চ্যাটার্জির ভুল হয়েছে, ভুল করেছে? এটা আপনার পার্সোনাল। দেখুন, ভুল করেছে কি ভুল করেনি, অন্যায় করেছে কি অন্যায় করেনি,
এটা আদালতের বিচার্য বিষয়। যেদিন অভিষেক ব্যানার্জি প্রেস করে পার্থ চ্যাটার্জিকে দল থেকে তাড়িয়ে দিল, একটা ওয়ার্ড ব্যবহার করেছিল, পারসেপশন। মানুষের পারসেপশন হচ্ছে পার্থ চ্যাটার্জি অন্যায় করেছে, এটা মানুষের পারসেপশন। দল সেই পারসেপশনের সাথে গেছে। দল বলছে মানুষ যখন এটা মনে করছে তাহলে এটা ঠিক। তা মানুষ মনে করছে পার্থ চ্যাটার্জি অন্যায় করেছে, সেই জন্যই তো তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাহলে দল থেকে বহিষ্কার করা হলো কেন? এইটা তো একটা অনেকটা সময় ধরে চলছিল, যদি ধরে নিলাম পারসেপশনটা সত্যি, এটা অনেকটা সময় ধরে চলছিল। তো গভর্নমেন্টের কোনো মানে পুলিশ বলুন বা সিআইডি বলুন, অনেক সময় কি হয় জাজ করতে পারেনি। না, অনেক সময় কি হয়, ধরুন আপনি একটা হাউসে কাজ করেন, আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, আপনি দেখলেন একজন অন্যায় করছে, কিন্তু যে অন্যায় করছে সে বিশাল ক্ষমতাশালী, তার বিরুদ্ধে আমি যদি নালিশ করতে যাই আমার চাকরিটা চলে যেতে পারে। এগুলো তো পার্থ চ্যাটার্জি বিশাল বড় ক্ষমতাশালী লিডার ছিল, আমি যদি বুঝিও অন্যায় করছে আমি তার বিরুদ্ধে বলার জায়গা পাচ্ছি না, কারণ আমি জানি আমি বলতে গেলে সে আমাকে শেষ করে দিতে পারে। হয়তো এরকম অনেকে ভয় পেয়েছে যারা এইসব জুরিডিকশনে, যারা যদি কেউ জেনে থাকে, আমার কথা হচ্ছে যদি তলার লেভেলেরও কেউ জেনে থাকে সে তো ভয়ে বলতে পারেনি দিদিকে। আরজিকরটা নিয়ে এইরকম একটা মানে এইরকম একটা সারা রাজ্যের মানুষ পথে নেমে গেল, একটা মিসকমিউনিকেশন তৈরি হয়েছিল গভর্নমেন্টের সঙ্গে মানুষের। না না না, একদমই। আরজিকরটাকে আপনি কিভাবে দেখেন? না, আরজিকর আমি তো নিজে মিছিল করেছি, ওই রকম ভাবে ভাবার 14 তারিখ যারা নেমেছিল রাস্তায় তাদের প্রত্যেকের আবেগকে আমি রেসপেক্ট করি। তারা নেমেছিল, তারা বলেছিল যে আমরা মেয়েদের সুরক্ষা চাই। পরবর্তীকালে এটাকে কেউ কেউ রাজনীতিকরণ করে আসল ইস্যু থেকে মানুষকে সরিয়ে দিয়েছে। এবং এই যে দোষীদের শাস্তি চাই, এটা তো টপ টু বটম সবাই বলেছে। মমতা ব্যানার্জি নিজে রাস্তায় হেঁটেছেন আমি ফাঁসি চাই। মমতা ব্যানার্জি তো এখনো ফাঁসির ডিমান্ড করছেন, তিনি এখনো বলছেন ফাঁসি চাই। তাহলে যারা রাস্তায় নেমেছিল তাদের চাওয়ার মমতা ব্যানার্জি চাওয়ার মধ্যে তো কোনো ডিফারেন্স নেই। চাওয়ার মধ্যে তো কোনো, অন্য জায়গায় শাসক কণ্ঠরোধ করে, এখানে শাসক বলছে আমি ফাঁসি চাই। তাহলে 14 তারিখ যারা রাস্তায় নেমেছিল তাদের সাথে মমতা ব্যানার্জির চাওয়ার তো কোনো পার্থক্য নেই। এই ইস্যুটা হঠাৎ করে মানে এরকম হলো যে এমন একটা পারসেপশন তৈরি হলো যে তৃণমূল গভর্নমেন্ট যে আসল যে দোষী তাকে আড়াল করার চেষ্টা করছে, পুলিশ তাকে আড়াল করার চেষ্টা করছে, এবং এটা যে পুরোটা ফেক, এটা যে পুরোটা ফেক, এটা যে সরকার কোনো পারসেপশন, মানে সরকার যে কাউকে পক্ষপাতিত্ব করেনি, আলটিমেটলি রাজ্য পুলিশ যাকে গ্রেফতার করেছিল সিবিআই তো এতদিন তদন্ত করে আলটিমেটলি তাকেই দোষী সাব্যস্ত করলো। তাহলে তো রাজ্য সরকার ঠিকই করেছিল। সেটাকে ফেক নিউজ করে শুধু সরকারকে মেলাইন করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে সিপিএম আর বিজেপি এটা ভেবেছিল মমতা ব্যানার্জির সাদা শাড়িতে কালির দাগ লাগিয়ে দেওয়া যাবে। আলটিমেটলি তো মানুষ বুঝেছে হোয়াট ইজ হোয়াট। আজকে সুপ্রিম কোর্ট, সিবিআই সেটাই তোই মান্যতা দিচ্ছে যেটা মমতা ব্যানার্জি রাজ্য সরকার পুলিশ বলেছে। কিন্তু আসল যে ইস্যু যে একটা মেয়ের নিরাপত্তা চাই, একটা মেয়েকে কেউ কিছু মানে আমার বাড়ির মেয়েটা যেন সুরক্ষিত থাকে, সেই ইস্যুটা থেকে আলটিমেটলি মানুষ যে ইস্যুতে রাস্তায় নেমেছিল 14 তারিখ, সেই ইস্যুটাকে আমি বলবো ইচ্ছাকৃতভাবে বানচাল করে দিল সিপিএম আর বিজেপি, শুধু মমতা ব্যানার্জিকে মেলাইন করতে গিয়ে। ও দাবিটা করা উচিত ছিল মেয়েদের আগামী দিনে সুরক্ষা চাই, কোনো মেয়ের যেন এরকম না হয়, যেটা মমতা ব্যানার্জি অপরাজিতা বিল করেছেন বিধানসভায়, সেটাকে সাপোর্ট না করে, সেটাকে বিরোধিতা করে তারা মেয়েদের যে সুরক্ষার অধিকার, যেটাকে সবাই মিলে রাস্তায় নেমেছিল যেটাকে জাস্টিফাইড করার জন্য, সেই ইস্যুটাকে পিছনে ফেলে দেওয়া হলো শুধু আরজিকর ঘটনাটাকে কেন্দ্র করে মমতা ব্যানার্জিকে মেলাইন করবে। আরেকটা একদম একটা সাধারণ ছেলে, আপনি তো একদম বটম টু টপ
মানে জার্নিটা আপনার তৃণমূল কংগ্রেসে। তো একটা ছেলে এই মুহূর্তে সে একজন কাউন্সিলরের টিকিট পেতে হলে বা এমপি এমএলএ টিকিট পেতে হলে তাকে কতটা কিভাবে মানুষের সঙ্গে যোগাযোগ রাখলে একজন তৃণমূলের নেতা হওয়া সম্ভব? কোনোভাবে নেতা হওয়া যায় না। নেতা কোনো পরিকল্পনা করে হওয়া যায় না। তাই একটা ভিশন আছে তো। না, নেতা ওরকম ভাবে পরিকল্পনা করে, মমতা ব্যানার্জি কাজ করে নেত্রী হয়েছে, পরিকল্পনা করে হয়েছে নাকি? মমতা ব্যানার্জি যখন ছাত্র পরিষদ করতো যোগমায়া দেবী কলেজে, তখন পুরো এসোসিয়েট রমরমা বাজার ছিল, কেউ অন্য দলের নাম উচ্চারণ করতে পারতো না। মমতা ব্যানার্জি সেখানে পোস্টার মেরে মার খেয়েছে। তো মার খেতে হবে, বিরোধী দলের অত্যাচার সহ্য করতে হবে, সেসব তো পেরিয়ে মমতা ব্যানার্জি 34 বছর লড়াই করে তারপরে মুখ্যমন্ত্রী হয়েছে। আর মমতা ব্যানার্জি 34 বছর ধরে যে লড়াই, সেই লড়াইটা আমাদের জায়গায় জায়গায় ইনজেক্ট করতে পেরেছিল বলে আমরাও ইনজেক্টেড হয়ে নিজেদের এলাকায় লড়াই করেছিলাম মমতা ব্যানার্জির ছবি আর ঝান্ডাটাকে সামনে রেখে। তাই না নৈহাটির মানুষ আমাকে অ্যাকসেপ্ট করেছে, বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে অ্যাকসেপ্ট করেছে। আমার যদি লড়াইটাই না থাকতো তাহলে থোড়ি অ্যাকসেপ্ট করতো। লড়াই সব জায়গাতে আছে দাদা, লড়াই করেই আপনাকে টিকে থাকতে হবে। ভাটপাড়া টু জগদ্দল, কাকিনাড়া, ব্যারাকপুর এই অবধি এই জুট মিলগুলো যে ছিল এগুলো সব কিছু বন্ধ হয়ে আছে, কিছু চলছে হয়তো। না, বেশিরভাগটাই চলছে, যেগুলো বন্ধ হয়েছে সব আগে। এবং আমার বাড়ি মমতা ব্যানার্জির আমলে বন্ধ হয়নি। না, আমি সেটাই বলছি, আমার প্রশ্ন সেটা নয় বন্ধ হয়েছে কার আমলে সেটা না। এবং কল্যাণী আমার বাড়ি, কল্যাণী শিল্পাঞ্চল। আমার ছোটবেলাটায় একসঙ্গে এত ভোঁ বেজে উঠতো যে বিরক্ত লাগতো। বাবাকে মাঝে মধ্যে নালিশ করতাম, নটার ভোঁ। হ্যাঁ, এখানে থাকাটা ঠিক নয়, এই কি চারিদিকে সব চিৎকার চেঁচামেচি হয়। এবং বিশ্বকর্মা পুজোর সময় দেখতাম মেলা বসে গেছে, এবং এই কারখানাগুলোকে ভিতরে খুলে দেওয়া হতো, আমরা ঘুরতে পারতাম। মানে দুর্গাপুজোর মতো বিশ্বকর্মা পুজো এই 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 চত্বরটাই হতো। এই কারখানাগুলোকে কি আর খোলা সম্ভব না? মানে না না, খোলা সম্ভব নয় না, মানে নিয়মিত আলোচনা হয়। আর কল্যাণীটার ইটা বদলে গেছে, শিল্পের মানচিত্রটা বদলে গেছে। এখন আইটি পার্ক হচ্ছে, মানে আমি বলতে চাইছি কলকারখানার ধুয়োর থেকে ওটা আধুনিকীকরণ হয়ে গেছে। ওখানে শিল্প হাব হচ্ছে, আইটি পার্ক হচ্ছে, অতএব স্বাভাবিকভাবে কর্মসংস্থানের জায়গাটা অন্যরকম ভাবে প্রোভাইড হয়েছে কল্যাণীতে। আর কারখানার জায়গাগুলো কিন্তু পঞ্চায়েত এলাকায় এখনো রয়ে গেছে। আপনি সগুনা ফগুনা ওইসব এলাকায় যাবেন, পরপর পরপর কারখানা। আমাদের যে হরিণঘাটে ডেয়ারি ছিল সেটা তো মৃতপ্রায় হয়ে গেছে। না, আছে, মৃতপ্রায় হয়নি, আছে, ওটার রিভাইভ হয়েছে। মানে আগের কলেবরে ফেরত নিশ্চয়ই আসেনি, কিন্তু রিভাইভ হয়েছে। আপনি খোঁজ নিয়ে দেখুন, হরিণঘাটা ডেয়ারি এখন লাভবান সংস্থা। হরিণঘাটা ডেয়ারি এখন লাভবান সংস্থা। আপনার আগামী এই 26-এ যে বিধানসভা নির্বাচন আছে, আপনার যে এমপি এরিয়া আছে তার মধ্য থেকে তৃণমূল কতগুলো আসন পাবে? আগের বার 7-এ 6 ছিল, তাহলে আমার তো 7-এ 7 করা উচিত। এবং এই 26-এ বিজেপি কত পাবে বেঙ্গলে আপনার ধারণা? আমার ধারণা 50-এর মধ্যে থাকবে। এই শুভেন্দু অধিকারীর যখন আপনার দলে ছিল তখন আর আজকে শুভেন্দু অধিকারীর, এই দুটো শুভেন্দু অধিকারীর মধ্যে পার্থক্য কি? তখন ও পাবলিকের মধ্যে খুব পপুলার ছিল, কারণ মমতা ব্যানার্জির নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল, সিঙ্গুরে বেচারাম মান্না, নন্দীগ্রামের শিশির অধিকারী, সঙ্গে ও, সবাই মিলে একটা মানুষের মধ্যে মমতা ব্যানার্জির পরে ওরা একটা পপুলারিটি পেয়েছিল, এবং সেটাকে কেন্দ্র করেই ও বিভিন্ন জায়গায় আমাদের তৃণমূলের সংগঠনকে বিস্তার করার জন্য পরিশ্রম করত। তাহলে সেই সময় একটা পপুলারিটি ছিল, কিন্তু মানুষ জানতো ডাকাবুকো নেতা হেনা তেনা, কিন্তু মানুষ সব পছন্দ করে, মানুষ এই মানে দুর্নীতি পছন্দ করে না। মানুষ যখন দেখলো যে সিবিআই এর ভয়ে ও দল ছেড়ে দিল, ওর বিশ্বাসযোগ্যতা একদিনে কমে গেল, স্বাভাবিকভাবে যে পপুলারিটিও ছিল
সেই পপুলারিটিও নষ্ট করেছে, এবং যখন ও বুঝেছে পুরো পপুলারিটি নষ্ট হয়ে গেছে, সারদায় আমার নামটা প্রবল ভাবে এসে গেছে, মানুষ জেনে গেছে, তখন ওর মানে সিবিআই এর থেকে বাঁচতে গেলে বিজেপি করা ছাড়া ওর আর কোনো অল্টারনেটিভ ছিল না। মানে আপনি যদি আমায় ব্যক্তিগত ভাবে বলেন, আমি বলবো শুভেন্দুর বিজেপি করা ছাড়া কোনো জায়গা ছিল না। ও বাউন্ড হয়েছে বিজেপি করতে, বাধ্য হয়েছে, নইলে ওকে জেলখানায় পার্থ চ্যাটার্জির মতো থাকতে হতো। আমার খারাপ লাগে ওর জন্য, যে জেলখানা থেকে বাঁচার জন্য পলিটিক্যাল ক্যারিয়ারটাকে শেষ করে দিল। সামনাসামনি মানে দেখা হয়েছে, এর মধ্যে দেখা হলে কথা হয়, আর কথা হলে সেটাই রাজনীতির পেরিপেরি থেকে দুজন মানুষ হিসেবে কিভাবে কথা হয়। আমি আপনাকে সত্যি কথা বলছি, শুভেন্দুর সাথে কোনো কথা হয় না। কারণ ও, আমি বললাম না যে কালচারটাকে নষ্ট করে ফেলেছে, কিন্তু দিলে অন্যান্য বিজেপি সব এমএলএ এর সাথে কথা হয়, দিলীপ ঘোষের সাথে কথা হয়, বাদ বাকি সবাই যারা আমাদের গালাগালি করে সেই সব এমএলএ দের সাথেও আমার কথা হয়। আপনি যে আগে মনোজ টিগ্গা ছিল, এখন ওর সাথেই থাকে বঙ্কিম ঘোষ, মিহির গোস্বামী, ইভিন কি আমাদের অগ্নি মিত্রাপল, সবার সাথে শঙ্কর শিলিগুড়ি, সবার সাথে আমার কথা হয়, আড্ডা মারি, হ্যানা তেনা, এক্সেপ্ট শুভেন্দু অধিকারী। মানে শুধুমাত্র এই পলিটিক্সে খারাপ এক্সাম্পল সেট করার জন্য এটা না, মানে একটা মানুষের, এই যে আমি আপনার সাথে কথা বলছি, আমার মধ্যে তো ন্যূনতম শালীনতা থাকবে, নইলে আপনি আমার সাথে কথা বলবেন কেন? আমি যদি আমি বললাম আমি এমপি, আপনি একজন পাতি সাংবাদিক, তা আপনি থরি আমার 2 মিনিটের মধ্যে চলে যাবেন। এটা শালীনতা নেই? আমার বাংলার কৃষ্টি সংস্কৃতি, আমার পরিবারের শিক্ষা কি এটা আমাকে দেয় যে তুমি অন্যকে উদ্ধত্ত দেখাও, উপেক্ষা করো? এটা তো কাম্য নয়। তুমি রাজনীতিগত বিরোধিতা তো আমরাও করি, আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ক্রিটিসাইজ করি না, আমি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিটিসাইজ করি না, কিন্তু তার তো একটা নম্রতা থাকবে, তার তো লজিক, আমি লজিক্যালি বিরোধিতা করি। আমি দুটো গালাগালি দিলাম, ওটা বিরোধিতা নেই। আমি দুটো বাজে কথা বলে দিলাম, এটা তো বিরোধিতা না, এটা অশালীন কথা বলা। মহুয়া মৈত্রকে সংসদে খুব ভালো বক্তৃতা দেন উনি, এবং তথ্যভিত্তিক কথা বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তারপরে সৌগত রায়, কিন্তু কিছু মানুষের বক্তব্য আর বাকি যারা এমপি আছেন তারা খুব একটা বেশি কথা বলেন না। মাঝে মধ্যে কাকলি ঘোষ দস্তিদার, কিন্তু মহুয়া মৈত্রর খুব মানে বক্তৃতার সব বক্তৃতারই চর্চা হয়। কিন্তু হচ্ছে রাজ্যে মহুয়া মৈত্রকে ওইভাবে মহুয়া মৈত্র বলেন না, বা একটা অদ্ভুতভাবে মনে হচ্ছে যেন মমতা ব্যানার্জির সঙ্গে একটা মহুয়া মৈত্র ঠান্ডা লড়াই চলছে। এটা মাঝে মধ্যে এই পেপার পত্রিকায় বিভিন্ন জায়গায় এই লেখাতে আসে। বাজে কথা। রচনা খুব ভালো বলে, শতাব্দী রায় খুব ভালো বলে, কীর্তি আজাদ অসম্ভব ভালো বলে, অসিত মাল ভালো বলে, আমি নাম করে করে বলছি। আমার দুটোর নামই তো বললেন না, সৌগতদার বিরোধী দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। সৌগতদার মতো চিরকুট ধরে ধরে কেউ বলতে পারেনি। না, সৌগত রায়ের কথা আমি বলেছি, উনি খুব ভালো বলেন। আমি বলছি, আমি কীর্তি আজাদের কথা বললাম, অসাধারণ বাগ্মী, ভাবতেই পারবেন না, অসম্ভব ভালো বলে। এবার তৃণমূল একটা পার্টি, তার টাইম স্পেন্ড কম, সেই অনুযায়ী আমরা কি চাইবো, যে আমাদের মধ্যে ভালো বলে সে বলুক, এ তো সবাই তাই চাইবে, তো স্বাভাবিকভাবে এটা হয়। কিন্তু লোকসভায় বক্তা, আবার রাজ্যে এসে সংগঠনের কাজ, যে লোকসভায় ভালো বক্তা সে সংগঠনের কাজ সবচেয়ে ভালো করবে, এটা তো হয় না। মানে হয় আবার হয় না, মানে কে কোনটা, যে কাজটা যে ভালো করে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তাকে সেই দায়িত্বটা দেয়। এই মুর্শিদাবাদে যে ভেরি রিসেন্ট যে একটা ইস্যু হলো, সেটা কি, আপনার কাছে কি খবর আছে এবং সেটা কি? না, আমার কাছে নির্দিষ্ট আলাদাভাবে খবরের কোনো গুরুত্ব নেই। প্রশাসনের কাছে কি খবর আছে এটা গুরুত্বপূর্ণ। আমার বক্তব্য হচ্ছে, যে বা যারাই করুক, তাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি, মানে আইন প্রণয়ন করা উচিত। যে ধর্মের লোকই হোক, কঠোরতম শাস্তি দেওয়া উচিত, এবং আইনগত যা যা করা সেটা করা উচিত, এবং মমতা ব্যানার্জি সরকার সেটাই করবে। কে কোন ধর্মের, কে কোন জাতের,
একজন খুনি মানে সে খুনি, তার কোনো ধর্ম নেই, তার একটাই ধর্ম, সে খুনি, সেই হিসাবে ট্রিট করা উচিত। এই ইনটলারেন্স, এইটা তো আমাদের হিন্দু মুসলিম পাশাপাশি বসবাস করা তো আজকের ইতিহাস নয়, এ তো হাজার বছরের ইতিহাস বা তারও বেশি আরো ইতিহাস। তো এই এই আলোচনাটা নিউ নর্মাল হয়ে গেছে যে আমরা চায়ের দোকানে বসে আলোচনা করতে পারি। আমারই একটা দেখা ঘটনা, যে সুইগি একটা খাবার অর্ডার হয়েছে, মানে সরি র্যাপিডোতে একটা বাইক বুক করা হয়েছে, তার নাম বিশেষ কোনো সম্প্রদায় বা ধর্মের সঙ্গে যুক্ত বলে আর একজন সেটাকে ক্যান্সেল করে দিয়ে, এই ইনটলারেন্স আমাদের মধ্যে কেন এসছে? ওই যে বললাম আপনাকে, এটা মানে একটা রাজনৈতিক দলের এজেন্ডা যদি হয় ধর্মকে রাজনীতির কাজে ব্যবহার করবে, তখনই ইনটলারেন্স আসবে। গায়ের জোরে আজ কারা করছে? যাদের স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা ছিল। আজকে আপনি ভাবুন না, আপনি যদি আন্দামান সেলুলার জেলে যান, 390 জনের মধ্যে 324 জন বাঙালি ছিল। কারা ছিলেন ওখানে? বারিন ঘোষ, হেমচন্দ্র কানুন ঘোষ, উল্লাসকর দত্ত। একজনের নামেও আন্দামান সেলুলার, আন্দামান এয়ারপোর্টের নাম হয়েছে কার নামে? যিনি মুচলেখা দিয়েছিলেন, আমি জীবনে আর কোনোদিন ইংরেজির বিরুদ্ধে লড়াই করবো, সাভারকারের নামে আন্দামান এয়ারপোর্ট হচ্ছে। তো এই যাদের দৃষ্টিভঙ্গি, আপনি কি করবেন? আবার ভারতবর্ষকে পুরনো জায়গায় ফেরাতে গেলে দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার। আমার মনে হয় সরকারেরও পরিবর্তন দরকার। সেটা পসিবল? 100% পসিবল। এবারই তো 240 হয়েছে, আর তো 20টা নেমে গেলেই হয়ে গেছিল। আপনি দেখতে থাকুন। এই আর একটা যেটা ইন্ডিয়া জোট, এটার ভবিষ্যৎ কি? আমি জানি না, এটা আমি বলতে পারবো না, এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমি তৃণমূল কংগ্রেস সম্পর্কে বলতে পারবো। কিন্তু ওই এই জোটটা ওয়ার্ক করলেই তবেই না ওখান গিয়ে আমার বক্তব্য হচ্ছে সবাইকে বুঝতে হবে। কেউ যদি ভাবে যে আমি প্রথাগত ভাবে, হ্যাঁ, যেহেতু আমার বাবা, আমার ঠাকুমা, আমার ঠাকুমার বাবা সবাই প্রধানমন্ত্রী ছিলেন বলে আমিও অ্যাজ ইউজুয়াল করছে প্রধানমন্ত্রী হব, তাহলে তো সে বাস্তব জায়গায় দাঁড়িয়ে রাজনীতি করছে না। যারা নেতা ইন্ডিয়া জোটে, তাদের এই বাস্তবটা বুঝতে হবে, বাস্তব রাজনীতিটা বুঝতে হবে। কে অ্যাকসেপ্টেবল? জোর করে অ্যাকসেপ্টেবল হওয়া যায় না। আমি আপনাকে বললাম না, জোর করে নেতা হওয়া যায় না, অতএব জোর করে কেউ অ্যাকসেপ্টেবল হবে এটাও হওয়া যায় না। আপনার পরিষ্কার বক্তব্য যে রাহুল গান্ধী, আমি কারো নাম করছি না, আমি বলছি গায়ের জোরে নেতা হওয়া যায় না। জোর করে আমাকে সবাই অ্যাকসেপ্ট করে, এরকম ভাবে হয় না, এরকম ভাবে হয় না। আপনাকে গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে। আপনার কতগুলো চর্চিত বক্তব্য আপনি রেখেছেন বিভিন্ন জায়গায়, সেইগুলো নিয়ে কথা বলবো আমরা। তার আগে 3-4 জন লোকের নাম আমি নেব। এই নামগুলো নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার প্রাথমিক 2-4 লাইনে তাদের সম্পর্কে বলবেন আপনি। শুভেন্দু অধিকারী রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বী। মমতা বন্দ্যোপাধ্যায় মাতৃসম। নরেন্দ্র মোদী ভারতবর্ষের ব্যর্থ প্রধানমন্ত্রী। মদন মিত্র গ্ল্যামারাস ক্যারেক্টার। মুকুল রায় রাজনীতিতে ভুল না করলে আর অনেক দূর যেতে পারতেন। অর্জুন সিং পলিটিক্যাল ক্রিমিনাল। অভিষেক ব্যানার্জি দূরদর্শী নেতা। আপনার একটা বক্তব্য আমি পেয়েছি, দিলীপ ঘোষ মানে বিজেপি, বাকি সব লোকদের, স্বার্থান্বেষী লোকদের রাঁচি গিয়ে পাগলাগারদে ভর্তি হয়ে যাওয়া উচিত। আমি সবার কথা বলিনি, একজনের কথা উঠেছি। আমি বলেছি দিলীপ ঘোষ প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব, বিজেপি করেন, রাজনৈতিক ঝগড়া লড়াই ওনার সাথে থাকবে। কিন্তু যারা দিলীপ ঘোষকে মেলাইন করার চেষ্টা করে অশালীন বক্তব্য রাখছেন, যে ধরনের বক্তব্য রাখছেন, আমার মনে হচ্ছে রোদটা খুব চড়া উঠেছে।
মাথাটা গড়বড় করছে, রাঁচির পাগলাগারদে যাওয়া উচিত। এইটা কি এই মানে, তো আপনার কি মনে হয় যে গভর্নমেন্টের মন্দির বানানো উচিত? রাম মন্দির হোক বা আমাদের পুরী ধাম হোক, পুরীতে যেটা আমাদের জগন্নাথ ধাম বানানো, গভর্নমেন্টের কি মন্দির বানানো উচিত? না, আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে মানুষের কোনো কোনো জায়গায় ভাবাবেগ কাজ করে। হুম। রামের মন্দির তো আগেও ছিল, পরবর্তীকালে একটা বিশাল বড় ধর্মীয় সংকট তৈরি হয়েছিল যে ওটা মন্দির না মসজিদ। পরবর্তীকালে রাজীব গান্ধী সেই দরজা খুলে দেয়। তারপরে দীর্ঘ সময়ের পর সুপ্রিম কোর্ট একটা রায় দেয়। যদিও রায় দেওয়ার পর সুপ্রিম কোর্টে সেই বিচারপতি সাহেব আবার রাজ্যসভার এমপিও হয়ে যায় বিজেপির। কিন্তু এসব তো আলাদা জিনিস, কিন্তু ওখানে তো মানুষ যাচ্ছে, তার ভক্তি নিবেদন করছে। এবং আপনি দেখুন এখানে 3 দিনে প্রায় 10 লক্ষ মানুষ দীঘায় গেছে। একটা মন্দিরকে কেন্দ্র করে ওখানে পর্যটনটা বিশাল আকার লাভ করছে। মানুষের ডেস্টিনেশন হয়ে গেছে দীঘা। এখন কিন্তু জগন্নাথ দেবের মন্দির দেখতে যাব বললে আগে যেরকম সব বাঙালিরা পুরীতে চলে যেত, 50% বাঙালি থেকে 70% বাঙালি এখন কিন্তু দীঘায় যাবে। তার মানে যে পর্যটনে ইনকামটা পুরীর হচ্ছিল সেই ইনকামটা এবার দীঘার হবে। তাহলে আমি যদি কোনো একটা মন্দির বানিয়ে ভগবানকে অর্চনা করার সাথে সাথে সেখানকার পর্যটনকে ডেভেলপ করতে পারি, তাহলে আমি কেন করব না? তাতে তো মানুষের উপকার হবে। না, এতে অসুবিধে নেই, কিন্তু অসুবিধা এটাও হচ্ছে যে কালকে তো আরেকটা মসজিদও বানানো যেতে পারে, পরশুদিন একটা চার্চ আমি যদি কোনো চার্চ বানিয়ে ওখানে পর্যটনকে ডেভেলপ করা যায়, তাহলে চার্চ বানানো উচিত। মানে তাতে মানে না, যদি আপনি পর্যটন যেই ডেভেলপ করবেন তাতে তো প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। আপনি কর্মসংস্থানটার উপরে জোর দিন। এই যে আমাদের উৎসব নিয়ে যারা কটাক্ষ করে যে তৃণমূল হচ্ছে উৎসব মেলা খেলার উৎসব, আর এই উৎসবে একটা প্যান্ডেলওয়ালা প্যান্ডেল করে, তাতে 200 কর্মচারী কাজ করে, ওটাকে কেন্দ্র করে 2000 স্টল হয়, ওটাকে কেন্দ্র করে লাইটের লোকেরা লাইট লাগায়, কত লোকের কর্মসংস্থান হয়, অর্থনৈতিক বৃদ্ধি হয়, গরিব মানুষের হয়। যারা টিভিতে ঠান্ডা ঘরে বসে বলে তারা তো এই প্রান্তিক মানুষের কথা জানে না। এই প্রশ্নটাই আমি সজল ঘোষকে করেছিলাম, যে আপনি বলছেন যে গভর্নমেন্ট 85,000 টাকা করে দিচ্ছে পুজো কমিটিগুলোতে, এতে আপনার অসুবিধা কোথায়? যে আপনি 85,000 টাকা বেশি পেলে আপনি 4টে বেশি মাইক লাগাবেন, 4টে বেশি লাইট লাগাবেন, সেই লাইট লাগানো বা মাইক লাগানো লোকগুলো কোথায়? সব তারা তো প্রান্তিক লোকগুলো। তো এই 85,000 টাকা কোনো পুজো কমিটি পেয়ে তো একদম প্রান্তিক মানুষকেই দিচ্ছেন, তাতে আপনার অসুবিধাটা কোথায়? উনি একটা গোলমোল একটা জবাব দিয়েছিলেন, আমার যদিও সে জবাবটা খুব একটা বেশি পছন্দ হয় না। আমি বলছি সজল ঘোষেরা বুঝবে না, ওরা কোটি কোটি টাকার পুজো করে। আপনি একটা গ্রামে চলে যান না, একটা গ্রামে যান, আপনি আমার এখানে পলাশি মাঝি পাড়ায় যান, ওই 85,000 টাকাতেই পুজো হয়। আপনি চলে যান শিবদাসপুরের একটা গ্রামে, আপনি চলে যান আমডাঙ্গার একটা গ্রামে, দেখবেন ওই 85,000 টাকাতেই পুজো হচ্ছে। 42,000 পুজো কমিটিকে মমতা ব্যানার্জি টাকা দেয়। আমি দায়িত্ব নিয়ে বলছি, তার মধ্যে অন্তত 22,000 পুজো কমিটি টাকাটা না পেলে পুজো করতে পারতো না। আপনি যদি হিসেব করেন মমতা ব্যানার্জি টাকাটা জবে দিয়ে দিচ্ছে, তারপরে পুজোর সংখ্যা কত বেড়ে গেছে পরিসংখ্যানে মিলিয়ে। এইখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে লক্ষ্মীর ভান্ডারকে আপনি কিভাবে দেখেন? মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতা। আজকে আপনি বলুন না, আপনি নিজেও নিশ্চয়ই ছোটবেলায় দেখেছেন, আমি তো দেখেছি, আমার মা মিস্ট্রেস আলাদা ব্যাপার। তাহলে আমি আমার এক কাকিমার গল্প করি, কারণ আমার মা অর্থনৈতিক ভাবে স্বাধীন ছিল, মিস্ট্রেস ছিলেন। আমার কাকিমা হাউস ওয়াইফ, সকালবেলা তখন কয়লা, উনুন, গ্যাস ছিল না, উনুন দিতেন, ফু দিতেন, রান্না করতেন। তার 2 ছেলে স্কুলে যেত, প্রাইভেট টিউটার ছিল, কাকা রেলে চাকরি করতেন, সে অফিস যেত, সব করে পরে আমার কাকিমা যখন দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমাতো, তখন টিভি ছিল না, বিকেলবেলা হয়ে যাওয়ার পর আবার রান্না বান্না, ছেলে আসবে স্কুল থেকে, তাকে খেতে দাও, সন্ধ্যাবেলা সে প্রাইভেট পড়বে, তার টিফিন করো, তারপরে বরকে টিফিন দাও, তারপরে রাত্রে রান্না করো, করে তাদের খাইয়ে বাসন মাজো, মেজে যখন ঘুমাবে কাকিমা
রাত 1টা বেজে গেছে। হুম। তো এই কাকিমা যখন শীতকালে গাল ফাটতো, ক্রিম কেনার জন্য কাকার কাছে হাত পাততে দেখেছি, এই এটা পয়সা দাও না, গাল ফেটেছে, ক্রিম কিনবো। হুম। আমার কাকিমা যদি আজকে জন্মাতো, লক্ষ্মীর ভান্ডারে ক্রিম কেনার জন্য কাকার কাছে হাত পাততে হতো না। হুম। নিজে দোকানে যেত, ওই অ্যাকাউন্ট থেকে টাকা তুলতো, ক্রিম কিনতো, নিজে লাগাতো, লাগিয়ে কাকাকে বলতে, দেখো আমি নিজের পয়সায় ক্রিম লাগাচ্ছি। এই অর্থনৈতিক স্বাধীনতা মমতা ব্যানার্জি দিয়েছে। না, আমার বক্তব্য যে এই টাকাটা দিচ্ছে আমি তাদের ডিনাই করছি না, মানে আমিও এর একটা সাপোর্টের পক্ষে আছি, কিন্তু এই টাকাটা দিয়ে যদি একটা কোঅপারেটিভ সিস্টেম করা হতো যেটাতে বারবার মূলধনটাকে না ঢেলে ওটা থেকেই যেটা সার্কেল যদি করা যেত, সেটা কি এই পসিবল নয়? এটা পসিবল না। ওটা যদি পসিবল হতো তাহলে রাশিয়া ফেল করতো না। ওটা যদি পসিবল হতো রাশিয়া ফেল করতো না। ওটা পসিবল না বলেই, যেটা অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পরে যেটা বলেছেন যে মানুষের হাতে টাকা দিতে হবে, সেই টাকাটাই বাজারে খরচা হবে, মমতা ব্যানার্জি সেই লাইনটাকে ফলো করছে। যে ওই টাকাটা তো বাজারেই খরচা হচ্ছে, যখন আমি স্নো কিংবা ক্রিম কিনছি তখন তো আমি এটা দোকান থেকে কিনছি, তার মানে সেই পয়সাটা তো ঘুরে আবার বাজারে আসছে। যার জন্য জিডিপি রেট ভারতবর্ষ থেকে বাংলা উঁচুতে আছে। এখন আপনি বাংলার এমন একটা কোনো ঘর খুঁজে পাবেন না যে ঘরে খাবার ঢোকে না। একটা বাড়িতে 3টে মেয়ে থাকলে 3000 টাকা, রেশন ফ্রি, বার্ধক্য যদি কেউ বুড়ো থাকে তাহলে তার 1000 টাকা। এর মানে আমি বলছি, ওর যদি কোনো চাষবাস ছোট দোকান থেকে, তার বাইরে এই টাকাটা ইনকাম। আমি জলপাইগুড়ির ওই ধূপগুড়ি বাইক ইলেকশনের সময় গেছিলাম একটা গ্রামের ভিতরে। তারা আমায় বলছিল, আমি কি বলে, এখন আর কোনো চিন্তা নাই, 3 মেয়ে এসে দাঁড়ালো, আমরা 3জনেই 1000 করে টাকা পাই, আবার মাও পায়, আল্লাহ মেয়েরাই তো 4000 টাকা দিয়ে দিচ্ছে। তো একটা গ্রামের মানুষ মানে বিনা পয়সায় রেশন পাচ্ছে, তারপরে হাতে 5000 টাকা পাচ্ছে, তোর ফ্যামিলিতে তো খেয়ে পড়ে পাচ্ছে। ওরা এই ঠান্ডা ঘরে নেতাদের কথা শোনে না। এই ঠান্ডা ঘরে বসে যারা টিভিতে বড় বড় ডায়লগ মারে, তারা তো গ্রামের এই প্রান্তিক মানুষগুলোর কথা জানে না। জানে না বলে ঘরে টিভিতে বলে, ওই আপনার সমবায় প্রথার কথা বলে। সমবায় খুব ভালো, প্রচুর জায়গায় তো সমবায় আছে, সে তো আমরা দেখছি। সমবায় ব্যাংক আছে, আছে ভালো। কেউ যদি সমবায় করে সেটাও ভালো, আমরা তার আপত্তি করছি না, কিন্তু আপনাকে ইন্ডিভিজুয়ালি সক্ষম করতে হবে। সমবায় হলেও তার একটা কেন্দ্রিকতা থাকে, ইন্ডিভিজুয়াল মানুষের স্বাধীনতা থাকে না, ওখানেও একটা কমিটি থাকে। তার মানে 5000 জনের মধ্যে কমিটি 11 জনের, তার মানে ক্ষমতাটাই 11 জনের হাতে। আর মমতা ব্যানার্জি বলছে আমি ক্ষমতা ডিস্ট্রিবিউশন চাই, ইন্ডিভিজুয়াল ক্ষমতা দিচ্ছি, প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিচ্ছি। তার মানে তোমার টাকার উপর তোমারই অধিকার। সমবায় করলে তো 11 জনের উপর নির্ভর করতে হবে, কবে আপনি টাকা চাইবেন ওরা কবে ঠিক করবে, তারপরে আপনি পাবেন। কোন সিনেমায় কাজ করছেন এর মাঝখানে? হয়তো আড়ি বেরিয়েছে, আড়িতে আমার একটা গুরুত্বপূর্ণ চরিত্র আছে। আর সৃজিত মুখার্জি টুইঙ্কেল টুইঙ্কেলে আমি একটা গেস্ট অ্যাপিয়ারেন্স করেছি। আমার আরো 2টো ছবির অফার আছে, আমাকে করতে বলেছে, অনুরোধ করেছে, বলেছে করতে। সৃজিত মুখার্জি লহ গৌরাঙ্গের নামবে, তার শুভ মহরতেও আমাকে ডেকেছিল, আমি গেছিলাম। আর রাজ চক্রবর্তী আবার প্রলয় শুরু করছে, ওখানে আমি একটা গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করছি। এইখানে আমার একটা বক্তব্য আছে, সেটা মানে আপনি যদি আদারওয়াইজ না নেন তাহলে আমি কোশ্চেনটা করবো। এইটা কি শুধুমাত্র আপনি এমপি, আপনি কি অ্যাক্টিং স্কিলই আপনাকে কাস্ট করছে, না এমপি হিসেবে আপনাকে? আমি এমপিতে 1 বছর রয়েছি। হ্যাঁ, আমার আবার প্রলয় করালি বাবুর কথা আপনি বাংলার মানুষকে জিজ্ঞেস করে নেবেন। ওইটা এমএলএ কিংবা এমপি হিসেবে করা যায় না, অভিনেতা না হলে ওটা করা যায় না। আগে একটা টাইমে হতো, যখন আমি 2014 সালে মেঘে ঢাকা তারা প্রথম প্রফেশনাল নাটক করি, তখন যারা যেত আমাকে দেখেই হাততালি দিত, কারণ ওরা ভাবতো নেতা ঢুকেছে। আর এখন আমি যখন এন্ট্রি হয় কেউ হাততালি দেয় না, কারণ এখন ওরা আমাকে অভিনেতা ভাবে। এই চেঞ্জেসটা কি করে এলো? এই জন্য তো প্র্যাকটিস করতে হয়েছে আপনাকে, বা ভাবতে হয়েছে জিনিসটাকে নিয়ে। আমি তো ছোটবেলা ক্লাস 4 থেকে করি থিয়েটার,
না এই যে আপনি বললেন না নেতা হিসেবে যখন এন্ট্রি হচ্ছে 2014 সালে, এরা তো জানে না আমার, হুম। তো আমি কি বললাম, হুম। আমি থিয়েটারটা 4 থেকে করি, কিন্তু ওটা ছিল অ্যামেচার। হুম। আমাকে প্রফেশনাল থিয়েটারে আনে ব্রাত্য বোস 2014 সালে। হুম। কিন্তু 2014 সালে ইউনিভার্সিটি স্টুডেন্টে যখন আমি প্রথম দিন মেঘেটাকা তারা করছি, হুম। যারা দেখতে গেছে তারা অনেকেই আমাকে এইভাবে দেখতে গেছে, এই আমাদের নেতা পার্থভূমি অভিনয় করছে, চ দেখে আসে। হুম। আমি ঢুকেছি, ওরা হাততালি দিচ্ছে, চিৎকার করছে, হুম। কারণ ওরা ওদের নেতাকে দেখছে, হুম। আমার চরিত্রটাকে দেখছে না। হুম। এই যে 10 বছরের জার্নি, হুম। এখন আমি ঢুকলে থিয়েটারে, এখন তার হুম। দলের লোকেরা যায় না। হুম। এখন আমার নামটা বাজে অভিনয় করি ধরুন, সেই হিসাবেও হুম। কিছু লোক যায় দেখতে, হুম। খুব বাজে অভিনেতার অভিনয় দেখতে, তারা আমাকে অভিনেতা হিসেবেই মঞ্চে ট্রিট করে। হুম। তারা আমাকে ভাবে না এমপি না এমএলএ না মন্ত্রী না কিছু। হুম। অভিনয়টা আপনি এমপি হিসাবে করতে পারবেন না, এমএলএ হিসাবে করতে পারবেন না, কারণ আপনাকে 2.5 ঘন্টা লোকটাকে বসিয়ে রাখতে হবে। হুম। অত সোজা না, ওটা সবাই পারে না। আমি আপনাকে অনুরোধ করছি, পারলে আমাদের নতুন প্রোডাকশন আনন্দটা দেখবেন। হ্যাঁ, দেখবো। ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় সব এই থিয়েটার কর্মীরা ছড়িয়ে রয়েছে। সত্যি সত্যি তো থিয়েটার করে পেট চালানোর মতো তো জায়গায় নেই, মানে সেটা খুব পিছিয়ে পড়া শিল্প। হ্যাঁ, তো এইটা নিয়ে কি কিছু কাজ করা যায় না, যে এইখান থেকে হয়তো একটা লোকের মিনিমাম একটা ডাল ভাত উপার্জনের জায়গা হবে, সেই রকম কি কোনো পরিকল্পনা আপনার আছে, বা এটার উপর কাজ করা যেতে পারে কি, সেই না, ধরনের এটা আপনার এটা ভাবনা চিন্তা এটা এটা করেছেন? যদি সরকার না ভাবে কেউ পারবে না। এটা কেন্দ্রীয় সরকারকে ভাবতে হবে। রাজ্য সরকার, যেন আমি মমতা ব্যানার্জিকে জানি, হুম। তিনি প্রায় 350-র মতো দলকে হুম। তিনি একটা টাকা দেন হুম। একটা নাটক করার জন্য। হুম। সেটা একটা প্রোডাকশনের টাকা। তা একটা প্রোডাকশনের টাকায় একটা শিল্পী যদি, মানে মমতা ব্যানার্জি যেটা দেন, অ্যাকচুয়ালি তত জায়গায় যদি নাটকটা হয়, হুম। তাহলে কিন্তু শিল্পীদের পেট চলে। আমি যেরকম আমার দলের কথা আপনাকে বলতে পারি, আমার দলে আমরা যারা একসাথে নাটক করি আর কি, হুম। আমাদের প্রায় ধরুন 7-8 মাস কাজ হয় বছরে, বর্ষাকালটা বাদ দিলে। হুম। বর্ষাকাল, দুর্গাপুজো, কালী পুজোর সিজনটা বাদ দিলে, এরা কেউই মাসে 5-6 হাজার টাকার নিচে ইনকাম করে না। হুম। যে একটা, যার ডায়লগও নেই, একটা সেটও সরায়, হুম। সেও 5 থেকে 5.5 হাজার টাকা পায়। হুম। আর যে বড় অভিনেতা, হুম। সে 15-20 হাজার টাকা পায় হুম। মাসে, হুম। কিন্তু তার বেশি পায় না। হুম। ওই ধরুন 20,000, 22,000 এরকম পেল। এক দেবশঙ্কর হালদার, দ্যাট ইজ অ্যানাদার থিং। হুম। তাহলে সেই উচ্চতায় পৌঁছতে হবে। একমাত্র দেবশঙ্কর হালদার যে বোধহয় মাসের তার 30 দিনই থিয়েটারে বুক, কারণ তিনি 34টা থিয়েটার করেন। হুম। তাহলে একটা আর্টিস্টকে নিজেকে এরকম ভাবে তৈরি করতে হবে যাতে আমি 20টা নাটকে অভিনয় করতে পারি, তাহলে আমার 20 দিন ব্লক থাকবে, তাহলে আমি একটা 50,000 টাকার উপরে ইনকাম করতে পারবো। মানে এটা কি রেপার্টারি করেও পসিবল নয়? রেপার্টারি করে আমি ধরুন আমার ব্যারাকপুর লোকসভায় সব জায়গায় নাট্য সমন্বয় করেছি। হুম। এক এক জায়গায় 12টা, 14টা, 16টা করে নাটকের দল আছে। হুম। কিন্তু নাটকের দল তো 16টা আছে, হুম। কিন্তু এক একটা নাটকের দল 3টে থেকে 4টের বেশি শো করতে পারছে না, জায়গা নেই। খুব ইউনিটি মালঞ্চ, খুব বড় দল, সেও আগে মাসে 30টা শো করতো, এখন তার শো মাসে এসে দাঁড়িয়েছে 12টা। থিয়েটার অর্গানাইজ করার লোক কমে গেছে। হুম। আগে যেরকম বড় বড় মাচা বেঁধে পাড়ায় পাড়ায় থিয়েটার উৎসব হতো, সেটা বন্ধ হয়ে গেছে। হুম। মমতা ব্যানার্জি কিন্তু প্রচুর থিয়েটারের হল তৈরি করেছে, হুম। হল তৈরি হয়েছে, কিন্তু আগে যে পাড়ায় পাড়ায় নাট্যোৎসব গুলো হতো, সেগুলো অনেক কমে গেছে। আরেকটা যেটা আমার ছোটবেলায় দেখতাম, যেহেতু আপনি একদম কালচারাল দিকটার সঙ্গে জড়িত রয়েছেন অনেক অনেক বছর ধরে, প্লাস আপনার কাছে পলিটিক্যাল পাওয়ারটাও আছে, তো আমার ছোটবেলায় দেখা শীতের সময়, মানে পাড়া ছেড়ে ছেড়ে এই পাড়ায় ওই পাড়ায় সেই পাড়ায় সেটাই তো বলছি। প্রচুর ফোক গান, মানে হতো, বাউল গান হতো, হ্যাঁ। তারপরে লোকসঙ্গীতের মেলা টাইপের হতো, হ্যাঁ। সেইগুলো তো আজকে একদম নেই মাত্রায় এসে ঠেকেছে। তো ওই এই সেগুলো উৎসবে রূপান্তরিত হয়ে গেছে। হুম। একটা উৎসব 10 দিন ধরে হচ্ছে, তার মঞ্চে হয়তো কোনো একদিন ভোগ হচ্ছে। হুম। কিন্তু আগে যে পাড়ায় পাড়ায় ছিল, বিজয় সম্মিলনী হতো, হুম। বিজয় সম্মিলনীতে একটা নাটক হতো, আমরা তো এইভাবে বড় হয়েছি। হুম। সেগুলো কোথায়? না, এইটা তো পাড়ার কালচারটাই, পাড়ায় ছেলেরা ফুটবল খেলতো, হুম। পাড়ার ছেলেরা দুর্গাপুজো করতো,
পাড়ার ছেলেমেয়েরাই দুর্গাপুজোর পর বিজয় সম্মেলনী করতো, সেটাই তো নষ্ট হয়ে গেছে। সব তো হাতে, হ্যাঁ, এই টিপে দিল, ব্যাস এর মধ্যে ঢুকে আছে, মোবাইল মোবাইল আর মোবাইল। মানে সেটা তো মানে আপনারা যেহেতু একদম গ্রাসরুট লেভেলের লোকজন আপনাদের কথা শোনে, তো এইটা কি একটু ইনিশিয়েটিভ নিয়ে করা যেতে পারে না? ফলে আমাদের রিলেশন গুলো না খুব ভেঙে যাচ্ছে, এটা কি করে একক হয়ে করবেন যাচ্ছি। আপনি? এটা একটা সমবেত, আমরা তো সব জায়গায় গিয়ে এটা বলি। হুম আমার আনন্দতে তো এটার একটা ডায়লগই আছে যে পাশে কেউ মরে পড়ে থাকলেও কেউ পাশে তাকায় না। হুম আমরা এত মানে এরকম ভাবে মোবাইলে আসক্ত হয়ে গেছি। হুম আমি জানি না, আমার আমার ধারণা এটাও একটা সময় ছিল যখন আমরা একাডেমি কিংবা শ্যামবাজারে থিয়েটার দেখতে যেতাম, হুম আমরা বৃহস্পতিবার চিত্রহার দেখতাম, শনিবার রোববার সিনেমা দেখতাম টিভিতে দৌড় দিয়ে। হুম এক একটা টিভির সামনে অন্তত 200 লোক বসে থাকতো। হুম তারপরে আস্তে আস্তে দেখলাম টিভি শেষ হয়ে গেল, সব নাটক শেষ হয়ে গেল, সব সিরিয়াল এসে গেল, সব সিরিয়ালে ঢুকে গেল, পাড়ার সব নাটক ফাটক বন্ধ হয়ে গেল। এই সিরিয়াল চলতে চলতে মানুষ এখন সিরিয়ালও বোর হয়ে গেছে, সিনেমাতেও বোর হয়ে গেছে, ওয়েব সিরিজ চলে এলো। এখন আপনি ওয়েব সিরিজ দেখছেন, ওয়েব সিরিজ দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে, এখন আবার আপনি নতুন কিছু খুঁজছেন, কি কি করলে আরো স্পিড, মানে আরো স্পিডে দেখা যাবে। রিলসে চলে এসছে, এবার রিলসের আরো নিচে কি আছে আমি জানি না। এইগুলো ভাবায় আপনাকে? হ্যাঁ ভাবায়, 100 বার ভাবায়। আজকেও তো যখন রবীন্দ্র জয়ন্তী পালন করলাম, সবাইকে বললাম এবং গানও গাইলাম পুরানো সেই দিনের কথা। ভাবায়, আমি তো পুরোনো দিনটাও দেখেছি, আজকের দিনটাও দেখছি। আমি জানি না এই রিল কথা। একটু অন্য প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে গিয়ে যে করালি বাবুর চরিত্র রাজ চক্রবর্তী, কাজটা রাজ চক্রবর্তীর সঙ্গে আপনার কেমিস্ট্রি কি, আর এক ক্যারেক্টারটাকে আপনি কিভাবে এনজয় করেছেন? না, রাজ যখন আমায় প্রথম বলেছিল আমার অতটা ধারণা ছিল না। রাজ অ্যাকচুয়ালি আমার দায়বদ্ধ নাটকটা দেখে ওর মনে হয়েছিল যে ক্যারেক্টারটা আমি করতে পারি। আমার নিজের কনফিউশন ছিল, কারণ আমি কোনোদিন এরকম ভাবে এত বড় মেগা জায়গায় কাজ করিনি। সব বড় বড় আর্টিস্ট আমার চতুর্দিকে, কে নেই। তো আমি রাজকে বলছিলাম, রাজ চলো না, আমি তো তোমায় দেখে নিয়েছি, আমি তোমার থিয়েটারে তোমায় দেখে নিয়েছি। তা প্রথম দিন শর্ট দিলাম, দেখলাম রাজ এরকম করলো, কনফিডেন্সটা পেয়ে গেল। তারপরে ও সারাদিন শুটিং করে এসে অপুদা, ঋত্বিক, লোকা, গৌরব, সোহিনী, সায়নী, কৌশানী, এই যে একটা আড্ডা হতো, তাতে আরো যে এইসব আলোচনা হতো, চর্চা হতো। অপুদা খুব ভালো হেল্পফুল লোক, পার্থদা এটা এরম ভাবে অনেক ডায়লগ আছে যেখানে ওখানে আমরা নিজেরা ইনস্ট্যান্ট করে দিয়েছি। এই যে মানে অপুদা হঠাৎ হ্যালো স্যার, মানে সব ইনস্ট্যান্ট করা আর ওগুলো হয়ে গেছে। তারপরে দুদিনের পরে আমি একদম হ্যাবিচুয়েটেড হয়ে গেছি, প্রায় 17 দিন শুটিং হয়েছিল, তারপরে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। তখন মানে করালে আমাকে রাজ বেরোনোর আগেই বলেছিল যে যখন বেরোবে শুধু অপুদা তোমাকে নিয়ে আলোচনা হবে, এবং হ্যাঁ মারাত্মক। এবং আমার সবচেয়ে যেটা আনন্দ, এবার যখন G5 গেছে রাজের কাছে, ফার্স্ট জিজ্ঞেস করেছে করালি বাবু থাকবে তো। রাজ আমাকে ফোন করে, রাজা শুভশ্রী বলছে দেখো এরা আমাকে কি শর্ত চাপাচ্ছে, করালি বাবু থাকবে তো। এটা মানে অ্যাচিভমেন্ট। মমতা ব্যানার্জিকে দেখিয়েছিলেন? দিদি জানে, দিদি সব সাংবাদিকদের বলেছে, পার্থ করে আমার খুব ভালো লাগে, দিদি জানে এইটুকু। দিদি দেখেছি কি দেখেনি আমি কোনদিন জিজ্ঞেস করি, কিন্তু দিদি জানে আমি এটা করি। এই যে বলেন মানে আপনার দেখানো উচিত ছিল তো যে আমি এটা করেছি। না না, ওরম ভাবে জোর করে কাউকে এগুলো দেখানো যায় না। দিদি জানে এটা আমি করেছি, সেটা দিদি জানে। অভিষেক ব্যানার্জি জানে, আমার বললো খুব, হ্যাঁ খুব করলে, এবার দেখো তোমাকে নিয়ে কিরকম রিলস বেরোবে, ইয়ার কি মারতে পারত। এবং রিলস তো পরে আরজি করের সময় সিপিএম আমার প্রচার সবচেয়ে বেশি করেছে, আমি তো সিপিএম এর কাছে কৃতজ্ঞ। আরজি কর আন্দোলনের সময় সবচেয়ে যদি কারো রিলস ব্যবহার করে থাকে আমারটা করেছে সিপিএম। এই যে ট্রোল মিম হয়, আমার খুব ভালো লাগে, আনন্দ পাই।
আমার দেখে খুব মজা লাগে। এগুলো নিজে কতটা সময় আপনি ফোনে থাকেন? না, আমি সত্যি কথা বলতে কি, ফোন ধরা এবং ছাড়া হুম এর বাইরে আমি খুব একটা হোয়াটসঅ্যাপ ফেসবুকে পোক্ত নই। হুম ফেসবুকে আমি খালি আমার দলের যে প্রচার সেটাই দিই। এর বাইরে ধরুন 25শে বৈশাখে সব শ্রদ্ধা জানান, হুম আর খুব রেয়ারেস্ট টু দ্য রেয়ারেস্ট কিছু হলে হুম সেগুলো আমি হয়তো পোস্ট করি। হুম মানে ধরুন আমি আনন্দ নাটকে একটা গান গেয়েছি, হুম ঠিক আছে, আমি সেইটা পোস্ট করলাম। হুম। এইরকম, এর বাইরে আমি খুব একটা অভ্যস্ত নই। আপনার সঙ্গে যোগাযোগ করা কতটা ইজি? সবাই জানে, একদম হাতের মধ্যে, যখন চাইবো তখন পাবো। যেমন নিজের ফোন নিজে তোলেন? হ্যাঁ, 100%। এখন বাদ দিয়ে, কারণ এখন আমি হ্যাঁ। ইন্টারভিউ এর মধ্যে আছি। হুম নইলে আপনারাও তো ফোন করে দেখেছেন, হুম অন্য কেউ ধরেনি বোধহয়, আমিই ধরেছি। হুম। মানে আমি এই এই আমাদের ইন্টারভিউটা যে মানুষগুলোই দেখুক না কেন, তাদের বক্তব্য হচ্ছে কি, আমরা দেবাংশু আসছে সেটা একটা পোস্ট করেছি। তো ওদের ওরা ওখানে কিছু কোয়েশ্চেন করেছিল। সেই কোয়েশ্চেনটাও দুই একটা কোয়েশ্চেন মনে হয় আপনার জন্য। সেটা হচ্ছে যে বক্তব্যদাদের, মানে এরা সবাই হচ্ছে গিয়ে দেবাংশুর ফ্যান ফলোয়ার। তারপরে তারা প্রশ্ন করেছে যে এমএলএ এমপি আমাদের ফোন তোলে না, এবং ফোন তুললেও কোনো একটা সমস্যার কথা যদি বলিস তার সমাধান না করে তারা আর আমাদের ফোনটাই আনসার করে না। কিন্তু সেইখানে ডিফারেন্ট দেখলাম আপনাকে, যে আপনাকে আপনার ফোনটা পাবলিকলি দেওয়া আছে, ফোন নম্বরটা দেওয়া আছে, সবাই জানে। এবং সেখান থেকে ফোন করে আপনি নিজের ফোন নিজে তোলেন আর কি। 100%। তার নিজের ফোন তো মানুষ নিজেই তোলে, আমি জানি না না অন্য না কেউ। হ্যাঁ, পিএ রাখা থাকে বা টিন থাকে। আমি বলতে পারবো না, হয়তো তাদের এত চাপ, এত চাপ, হুম তারা সেটা নিতে পারেন না বলে বিভিন্ন জায়গায়। আমার চাপ কম, হুম। আমি ওই জন্য নিজের ফোন নিজে ধরি। একজন এমপি হিসেবে আপনার সারা দিনে কতটা সময় ওই কাজের জন্য যায়? মানে এমপি হিসেবে আপনার যে কাজগুলো আছে, সেই সেই কাজটার জন্য আপনার কতটা সময় যায়? আমি ম্যাক্সিমাম সময় দিই, ম্যাক্সিমাম সময় ডেভেলপমেন্টের মিটিং প্রত্যেক জায়গায় মাসে একটা করে করি। হুম প্লাস প্রত্যেক ভাটপাড়ায় যেরকম মাসে 2বার আমি বসি, হুম পাড়ায় পাবলিক মিট করি। হুম আর সমস্ত জায়গাতেই রক্তদান শিবির, বস্ত্রদান শিবির, এই রবীন্দ্র জয়ন্তী শুরু হয়ে গেল, হুম এই সব জায়গায় যেতে হবে। হুম একদম লক্ষ্মী পুজোর মতো হুম আমার কাজ হচ্ছে পাবলিক বিট করা, হুম সব জায়গায় যাওয়া। আমার স্পেসিফিক তো এমএলএ দের কাজ, হুম চেয়ারম্যানের কাজ। হুম এই রাস্তায় আর এবার এমএলএ রা চেয়ারম্যানরা যা সাজেশন দেয়, হুম। সেটা আমি এমপি কোটার 5 কোটি টাকা পাই, সেটা ডিস্ট্রিবিউট ইয়ারলি করে, 5 কোটি টাকা? হ্যাঁ আমি ডিস্ট্রিবিউট করে দিই। আমি যেরকম গতবার 5 কোটি পেয়েছি, আমি দুটো স্টেট জেনারেল হাসপাতালে 2 কোটি 2 কোটি 4 কোটি টাকা দিয়েছি। হুম আর 1 কোটি টাকা মধ্যে এই আমাদের ভাটপাড়ায় সিসি ক্যামেরা লাগানোর জন্য দিয়েছি। হুম ইজি মেথড। হুম আমি এবারটা যেরকম কালচারাল সেক্টরের উপর জোর দিয়েছি, যে টিটাগড় মিউনিসিপ্যালিটি একটা আগে রবীন্দ্র ভবন ছিল, এই জেলার প্রথম রবীন্দ্র ভবন, হুম পুরো নষ্ট হয়ে পড়ে রয়েছে, আমি ওটাকে রিভাইভ করছি। হুম সুকান্ত সদর, অনেক নাটকের দল এমনি লোক আমায় বলেছে ওটা ব্যবহার করতে পারিনি, হুম ওটাকে রিভাইভ করছি। তো দেখা যাক হুম কোথায় গিয়ে দাঁড়ায়। হালি শহরটা রিভাইভ করছি, শ্যামনগরের রবীন্দ্র ভবন রিভাইভ করছি, ঐকতানটা অলরেডি রিভাইভের কাজ শুরু হয়ে গেছে। হুম কালচারাল সেক্টর গুলোকে ডেভেলপ হুম। করছি, হসপিটাল গুলোকে ডেভেলপ করছি, যেগুলো মানুষের দরকার। আপনার জীবনে এমন একজন মানুষ যে আজকের দিনে হয়তো আর নেই, কিন্তু তাকে একটা কথা বলা উচিত ছিল, কোনো একটা কথা, বা তাকে থ্যাংক ইউ জানানো উচিত ছিল, বা তাকে এই কথাটা বলা হয়ে ওঠেনি কিন্তু বলা উচিত ছিল, সেই রকম কোনো মোমেন্ট? বলা হয়ে ওঠেনি না, আমার দুজন খুব কাছের ছেলে ছিল যারা দুজনেই আমার লড়াই সংগ্রামে ছিল, কিন্তু তারা দুজনেই কেউ আমার এমএলএ হওয়া দেখে যেতে পারেনি। এবং দুর্ভাগ্যজনকভাবে দুজনেই আমার যুব সভাপতি ছিল। একজন নৈহাটি ব্লকে জয়দীপ বোস, সে 2008-এর পঞ্চায়েতের পর মারা যায়। আর একজন অরিজিৎ দাশগুপ্ত, সে টাউনের যুব সভাপতি ছিল, সেও 2005 সালের 18ই মে মারা যায়। আমি নিশ্চিত ছিলাম, মানে আমার সাফল্যের পিছনে এদের অনেক পরিশ্রম ছিল। হুম যখন দলটা ক্ষমতায় আসার মুহূর্ত, মানে এরা কেউ ক্ষমতাটা দেখে যেতে পারে,
কিন্তু আমার স্ট্রাগল পিরিয়ড এটা ছিল। তো এমন মানুষ আছে যাকে আপনি এখন থ্যাংক ইউ জানাতে চান, জানানো হয়ে ওঠেনি সামনাসামনি বা পসিবল হয়ে ওঠেনি, কিন্তু এখন মনে হচ্ছে তার সঙ্গে হয়তো শত্রুতাও ছিল বা ছিল না, কিন্তু তাকে আপনাকে, সে হয়তো সামনাসামনিও নয় কিন্তু দূর থেকে তার জীবন আপনাকে এফেক্ট করেছে, আপনাকে ভালো মানুষ হতে সাহায্য করেছে বা আপনার স্ট্রাগলকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে, সেই রকম যদি দু চারজন মানুষকে। না দেখুন, প্রথম তো ইন্সপিরেশন মমতা ব্যানার্জি। হুম। ওই 90 সালের 16ই আগস্ট ওই যে হাজরা মোড়ে মার খাওয়ার পরে নার্সিংহোমে থাকা এবং সিপিএম এর বিরুদ্ধে জেহাদ, ওর থেকে বড় ইন্সপিরেশন লাইফে কিছু হতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে আসার পর তার দূরদর্শিতা আমাকে মুগ্ধ করেছে। মারাত্মক আইকিউ। পরের ঘটনাটা অনেক আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝতে পারে। নেতৃত্ব দেওয়ার একটা মানসিকতা আছে, একটা ভিশন আছে। এবং যাদের হাত ধরে আমি যেন প্রথমেই বলেছি, গোপাল মুখার্জি এবং বালুদা, গোপাল মুখার্জি বেঁচে নেই, মারা গেছে, এদের একটা বড় অবদান আছে। প্লাস আমার যারা কর্মী, যারা একসাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি, তাদের প্রত্যেকের অবদানেই তো কেউ এমএলএ, কেউ কাউন্সিলর, কেউ চেয়ারম্যান, কেউ এমপি হয়েছে। অ্যাকচুয়ালি ক্রেডিটটা তো তাদের, যারা বুথ লেভেলে বিভিন্ন জায়গায় লড়াই করেছে। আমি তো এমপি এমনি এমনি হয়নি, তলার বুথ লেভেলের ছেলেগুলো তো বুথে লড়াই করেছে, তারা পার্টির জন্য করেছে, আমি এমপি হয়ে গেছে। কেউ চেয়ারম্যান হয়ে ভাবছে সে বিশাল ক্ষমতাশালী, সে তো এমনি এমনি চেয়ারম্যান হয়নি। বুথের ছেলেগুলো কাউন্সিলর তৈরি করেছে, কাউন্সিলররা তোমাকে চেয়ারম্যান বানিয়েছে। কিন্তু আমরা ক্ষমতায় আসার পরে এইসব লোকগুলোকে অনেকে ভুলে যাই। আমি এটাই সবাইকে অনুরোধ করি, এই ছেলেগুলোকে ভোলা উচিত না, এই মেয়েগুলোকে ভোলা উচিত না, যারা বুথে লড়াইটা করে তোমাকে এই জায়গায় এনেছে। ক্ষমতার অপব্যবহার করি আমরা, ক্ষমতার দম্ভ করি, এটা খুব যন্ত্রণা দেয় মাঝে মাঝে। অনেকের এমন হাবভাব হয়ে যায় যে বুঝতে অসুবিধা হয় যে কি ছিল, আমরা বলি কি ছিলি আর কি হলি, খারাপ লাগে তো। আমরা মোটামুটি সব অ্যাসপেক্ট নিয়ে কথা বলেছি, তবে এই কথা তো চলতেই থাকবে, শেষ হওয়া সত্যি সম্ভব নয়। তো অন্য কোনো দিন, অন্য কোনো আড্ডায় আবার নিশ্চয়ই স্যারের সঙ্গে কথা বলবো আমরা। আপনি হাতের নাগালের মধ্যে থাকুন, সহজ থাকুন, সরল থাকুন, মিষ্টিভাষী থাকুন, কারণ চারিদিকে এত কর্কশ স্বর আমাদের কানে আসে, সেখানে আপনার মতো মানুষের মিষ্টি স্বর আমাদের কানে ভালো লাগে, এরকম হোক মিষ্টি মধুর। তো ভালো থাকবেন। আর এই ক্যামেরাটায় বলে দিন আমাদের সঙ্গে আড্ডা মেরে কেমন লাগলো। আমরা বেসিক্যালি কোনো ওই রকম নিউজ নই, নিউজ চ্যানেল নই, আমরা একটা জাস্ট আলোচনা, সেটা আপনার কেমন লাগলো সেটা এই ক্যামেরাটায় বলে দিন। না, আলোচনা খুব গুরুগম্ভীর হয়েছে, প্রচুর কঠিন কঠিন কোশ্চিন ছিল, কিন্তু উত্তর দিয়ে ভালো লেগেছে। আর মগজমারিকে আমি আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার প্যাটার্নটা খুব ভালো লেগেছে। আর খুব কি বলবো, খুব মানে প্রিপেয়ার্ড হয়ে কোশ্চেন করেছে, মানে প্রিপারেশন নিয়ে এসছে কি কি কোশ্চেন করবে না করবে। আর যেরকম ভাবে এদের যে গ্রুপ, তারা খাদান সিনেমায় সাফল্য লাভ করেছে, আমি আশা করব মগজমারিও একটা বিশাল সাফল্য লাভ করবে পডকাস্ট দুনিয়া। মগজমারির জন্য আমার শুভেচ্ছা রইল, শুভকামনা রইল। ভালো থাকবেন। কেমন লাগলো আজকের পর্ব? আপনাদের মতামত আমাদের অবশ্যই জানান। এই রকম নতুন মানুষের নতুন গল্প জানতে হলে, শুনতে হলে চোখ রাখতে হবে মগজমারি ইউটিউব চ্যানেলে। আর হ্যাঁ, মগজমারির হাতকে শক্ত করে ধরে রেখেছে ভূতের রাজা দিল বর এবং মণিমহেশ হসপিটাল। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো আড্ডায়। ধন্যবাদ।